ইকবাল ভাই আছেন? হ্যাঁ ভাই, একটু মিউট করবেন প্লিজ। অনেকগুলো করে আপনার সাথে একটু মিউট করে রাখবেন। হ্যাঁ সাইফুল ভাই, সবাইকে অনুরোধ করছি, সবাই একটু মিউট করে রাখবেন। এসকে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা কি আর 2 মিনিট ওয়েট করব? ইকবাল হ্যাঁ, ভাই, সোহেল সোহেল হ্যাঁ, বলছিলাম ভাইয়া। হ্যাঁ, সোহেল ভাই, ঠিক আছে। আপনি বলেন আমাকে কখন স্টার্ট করব। আপনি 9টার সাথে শুরু করে দেন, সমস্যা নাই। ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ইকবাল ভাই, আমরা মনে হয় শুরু করে দেয় এখন, কারণ অলরেডি ঠিক 30 জন আছে। প্লাস হয়ে গিয়েছে।
ওকে। এগুলো আমরা শুরু করে যেতে পারি। আর সবার উদ্দেশ্যে একটু আমি জাস্ট একটা কথা বলে নেই। ট্রেনারের প্রেজেন্টেশনের সময় আপনারা ইরিলেভেন্ট কোনো কোশ্চেন করবেন না, দয়া করে। উনি আপনাদেরকে তার প্রেজেন্টেশন শেষে অবশ্যই কোশ্চেন করার সময় দিবে। আমি রিকোয়েস্ট করব সবাই ওই সময়ের মধ্যে কোশ্চেন গুলো করবেন। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ সোহেল ভাই। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। আচ্ছা, আমি শুরুতেই আমার পরিচয়টা দিয়ে শুরু করছি আপনাদের সাথে আলোচনা। সেটা হচ্ছে, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, রেকর্ডিং কি কেউ করতে রিকোয়েস্ট করতেছেন? সোহেল ভাই, আপনারা কেউ? না 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 না, রেকর্ড তো আমাদের অটো হচ্ছে। কেউ কি রিকোয়েস্ট পাঠাচ্ছে রেকর্ড করার জন্য? হ্যাঁ, লোকালি রেকর্ডের জন্য রিকোয়েস্ট করতেছে। না, দরকার নাই তো। ডিন করে দিলাম। হ্যাঁ ইনস্টিটিউশনাল রেকর্ড যেটা আপনাদের যেটা রেকর্ড সোহেল ভাই, সেটা করলেই হবে, সেটা তো আমরা পেয়ে যাব, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি পাবেন, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ সেটাই তো, তাই ওটা করলেই চলে, আর তো রেকর্ডের দরকার নাই। না, আহ, এখানে অনেকে অনেক ধান্দা নিয়ে আসে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, বর্তমানে বাংলাদেশেই একটা কোম্পানিতে কাজ করতেছি, লিড হিসেবে, ক্লাউড অ্যান্ড ডেভঅপস টিমের। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স 12 বছর প্লাস। আমার ক্যারিয়ার শুরুই হয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, এবং ক্যারিয়ারের বেশ দীর্ঘ একটা সময় আমার ডেভঅপস প্র্যাকটিসের সাথে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ডেভঅপসের প্র্যাকটিসটা আমরা করেছি, আমি করেছি আর কি। তো বাংলাদেশের মোটামুটি রেনাউন্ড বেশ কিছু ফার্মের সাথেও কাজ করা হয়েছে। এছাড়া আমি ডেভঅপসের একদম কোর ডেভঅপস প্র্যাকটিসটা শুরু করেছি 2017 সাল থেকে। হুম 2017 সাল থেকে মোটামুটি ডেভঅপসের প্র্যাকটিস করতেছি। প্লাস আহ আপনাদের মতো বলেন কিছু মানুষজনকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ডেভঅপস রিলেটেড কিছু ট্রেনিংও করানোর সুযোগ হয়েছে আমার আর কি। সো আমার ট্রেনিং ক্যারিয়ারটাও শুরু হয়েছিল 2018 সাল থেকে। তখন আমি লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন পড়াইতাম। সিএসএল ট্রেনিং এর সাথে আমি আপনার কাজ করা শুরু করছি, বেশ দীর্ঘদিন হয়েছে। আজকে যে প্রেজেন্টেশনটা আমরা মানে ওয়ার্কশপটা নিয়ে কথা বলতেছি, ওয়েবিনিয়ার, এইখানে এটা আমাদের ব্যাচ 11-র একটা ওয়েবিনিয়ার। সো 10 নম্বর ব্যাচ পর্যন্ত সবগুলা ব্যাচই আলহামদুলিল্লাহ আমি কন্ডাক্ট করেছি। আচ্ছা, আমার প্রফেশনাল সার্টিফিকেশন বলতে আমি সিকে সার্টিফাইড, রেড হ্যাটের আরএসসি এসএসসি সার্টিফাইড। এছাড়া আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে হয়তো আপনারা দেখবেন দীর্ঘ অনেক ট্রেনিং ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা লেভেল অফ পিপল আমাকে চিনে জানে আমার সম্পর্কে। এই তো, হাই লেভেলে যদি আমি বলি আমার সম্পর্কে, এতটুকুই বললাম। ইনশাল্লাহ একসাথে যখন আমরা ক্লাস করব বা কাজ করব, তখন হয়তো আরো অনেক বেশি কথা হবে, আরো জানার সুযোগ থাকবে। ওকে, আচ্ছা, আজকে যে প্রেজেন্টেশনটা আমরা নিয়ে আলোচনা করব, মানে ডেভঅপস এর প্র্যাকটিস সম্পর্কে একটু আলোচনা করব। হ্যাঁ, সোহেল ভাই তো বলেছেন যে আপনারা যখন কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে তখন কোশ্চেন করবেন। ডেফিনেটলি ওই সময় আমরা বেশ ভালো কোশ্চেন অ্যান্সার আমরা নিব। হ্যাঁ, তার মধ্যেও যদি আমরা যখন ক্লাস কি বলে সেমিনার চলাকালীন সময় যদি রেলেভেন্ট কোনো কোশ্চেন আপনার থাকে,
ডেফিনেটলি আপনি হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আর কথা সামনের দিকে আগে না না আগিয়ে হচ্ছে আমরা ক্লাসের বিষয়ে আসি। হ্যাঁ, আমরা আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি, এই টপিকটা সম্পর্কে তো মোটামুটি সবারই টুকটাক নলেজ আছে, রাইট? ডেভঅপস, ডেভঅপস এর নাম শুনেন নাই এরকম কেউ আছেন? যে কোনোদিন ডেভঅপস সম্পর্কে শুনেন নাই এরকম কেউ আছেন? আচ্ছা, তার মানে হচ্ছে মোটামুটি সবাই শুনছে, তাই না? ওকে, সো ডেভঅপস নিয়ে হচ্ছে কথা বলা যদি শুরু করি, হ্যাঁ, আহ আমি মানে আমি আমার প্র্যাকটিসে যেটা ফিল করি আর কি, ডেভঅপস এখন হচ্ছে আমরা একটা রোল দেখি, রাইট? আমরা একটা রোল দেখি না, যে ডেভঅপস ইঞ্জিনিয়ার, তাই না? ডেভঅপস ইঞ্জিনিয়ার এই রোল, রোলের হচ্ছে বেশ কিছু আপনার ডিফাইন্ড টাস্ক আছে, ঠিক আছে? এখন এই ডেভঅপস রোল বলতে আসলে কিছু নাই, এটা হচ্ছে একটা প্র্যাকটিস। ডেভঅপস রোল বলতে কি কোনো কিছু নাই, এটা হচ্ছে একটা প্র্যাকটিস। প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা অর্গানাইজেশন তার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাতে তার সফটওয়্যার ডেভেলপ থেকে ডেলিভারি পর্যন্ত যে সময়টা থাকে, এই এই সফটওয়্যার ডেভেলপ এন্ড ডেলিভারির যে ফুল কাজটা, এই কাজটাকে অটোমেট করার জন্য যারা কাজ করে থাকে তারা হচ্ছেন ডেভঅপস, ঠিক আছে? এখন এই যে ডেলিভারি করার জন্য যে কাজ যারা করে তারা ডেভঅপস, আর এই কাজটা যে ওয়েতে করে থাকে সেটা হচ্ছে ডেভঅপস এর প্র্যাকটিস। ক্লিয়ার? বোঝা গেছে না? আচ্ছা, ঠিক আছে। এখন এটা হচ্ছে ডেভঅপস এর একটা প্র্যাকটিস। এখন এই প্র্যাকটিসের মধ্যে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন মানুষজন, মানে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি প্রত্যেকেরই নিজস্ব কিছু ওয়ে আছে কাজ করার, বা নিজস্ব কিছু টেকনিক আছে। তাদের নিজস্ব প্র্যাকটিসটাকে, টেকনিকটাকে সেটা যে যেভাবে ইমপ্লিমেন্ট করে, এটাই হচ্ছে ডেভঅপস এর একটা প্র্যাকটিস, ঠিক আছে? সো ডেভঅপস সম্পর্কে আপনার ইন্ডাস্ট্রিতে একটা বড় হচ্ছে চাহিদা আছে। ইন্ডাস্ট্রিতে এখন ডেভঅপস এর একটা বড় চাহিদা আছে, ভালো ডেভঅপস এর চাহিদা অনেক বেশি। শুধু যে আমাদের দেশের ইন্ডাস্ট্রি বিষয়টা তা না, গ্লোবাল ইন্ডাস্ট্রিতেই হচ্ছে ডেভঅপস এর প্রচুর চাহিদা। এখন আপনি নিজেকে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে যদি প্রতিষ্ঠিত করতে চান, আপনি নিজেকে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে এসডিএলসি লাইফ সাইকেল সম্পর্কে জানতে হবে। এসডিএলসি মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। একটা সফটওয়্যারের হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে বুঝে নেওয়ার পর থেকে, রিকোয়ারমেন্ট নেয়ার থেকে শুরু করে হচ্ছে ডেভঅপস এর প্র্যাকটিস শুরু হয়। বলতে পারেন যে ভাই রিকোয়ারমেন্টের সময় ডেভঅপস এর কাজ কি? হ্যাঁ, ডেফিনেটলি ডেভঅপস এর কাজ আছে। যেমন আপনার বিজনেস অ্যানালিস্ট কোন ডেটাটা আপনাকে নিয়ে আপনাকে যদি ইনফর্ম করে, আপনি একটা প্রপার আর্কিটেকচার, সফটওয়্যার আর্কিটেকচার ডেভেলপ করতে পারবেন। সেই ইনফরমেশনটা বিজনেস অ্যানালিস্টকে জানানোটাও হচ্ছে একদিক থেকে ডেভঅপস এর কাজ, ঠিক আছে? এখন আপনার, আচ্ছা, এখন আহ কিরকম ডেটা বিজনেস অ্যানালিস্টের, আসলে কি ডেটাটা আপনি হচ্ছে হেল্প করবেন? যেমন আপনার বিজনেস অ্যানালিস্ট হচ্ছে যখন বিজনেস রিকোয়ারমেন্ট কালেক্ট করে, হুম, বিজনেস রিকোয়ারমেন্ট কালেক্ট করার সময় সে তার ফাংশন গুলো সম্পর্কে জানলো। ফর এক্সাম্পল, আমার একটা নতুন সফটওয়্যার ডেভেলপ হবে, একটা এমআইএস হবে। এমআইএস এ হচ্ছে এই 5টা কাজ যেটা আমরা ম্যানুয়ালি করি, আমরা এটা সফটওয়্যারে করতে চাই।
ঠিক আছে, এরকম একটা ইনফরমেশন, এরকম একটা রিকোয়ারমেন্ট সে পাইলো। এখন এই রিকোয়ারমেন্ট থেকে, হ্যাঁ, এই রিকোয়ারমেন্ট থেকে আপনার সলিউশন আর্কিটেক্ট সলিউশন ডেভেলপ করা টাফ হবে। এইখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন একদম বেসিক যে ইনফরমেশন গুলা, ভাই এই সফটওয়্যারটা কতজন ইউজার ইউজ করবে। ওকে, তাহলে আমার টোটাল সফটওয়্যারের ইউজার কত, এই সফটওয়্যারে পার সেকেন্ডে কি পরিমাণ ট্রানজেকশন হইতে পারে, বা যেটাকে বলে আমরা হচ্ছে টিপিএস, ঠিক আছে, ট্রানজেকশন পার সেকেন্ড, এবং পার সেকেন্ডে কনকারেন্ট ইউজার কতজন হইতে পারে, রাইট। এই তিনটা ইনফরমেশন অ্যাটলিস্ট যদি হচ্ছে কালেক্ট করে নেওয়া যায়, তাহলে সফটওয়্যার আর্কিটেক্ট সলিউশন আর্কিটেক্ট যেটা যাকে বলছি আমরা, সফটওয়্যার আর্কিটেক্ট এবং ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর প্লাস হচ্ছে ডেভঅপস এর যারা হচ্ছে যখন এই সলিউশন আর্কিটেকচার নিয়ে কাজ করবে, আলোচনা করবে, তখন তার একটা প্রপার সিস্টেম ডেভেলপ করতে পারবে। সো আপনার ইন্ডে যে বিজনেস অ্যানালিস্ট আছে, তাকেও হচ্ছে ডেভঅপস এর কাজ বা সলিউশন আর্কিটেকচার যখন ডেভেলপ করবেন, ডেভেলপ করার জন্য কিছু ডেটা নিয়ে আসতে হবে, সেই জিনিসটা ট্রেন আপের কাজটাও কিন্তু ডেভঅপস থেকে করতে হয়, ঠিক আছে। এখন আহ এই ডেভঅপস হচ্ছে আপনার ইনিশিয়াল লেভেলে এই কাজটা করলো, দেন হচ্ছে আপনার এই একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আসলো, তারপর হচ্ছে সফটওয়্যারের একটা সলিউশন আর্কিটেকচার ডেভেলপ হইলো, ডেভেলপ হওয়ার পরে টেকনোলজি সিলেকশন নিয়ে কথা হয়। আসলে যেমন কিছু জায়গাতে হচ্ছে যেমন এরকম ভাবে ডিফাইন করে দেওয়া হয় যে ভাই আপনি সফটওয়্যার লিখতেছেন, সফটওয়্যার অবশ্যই কন্টেনারাইজড হইতে হবে, ঠিক আছে, সফটওয়্যার কি অবশ্যই কন্টেনারাইজড হইতে হবে। এখন কন্টেনারাইজড হওয়ার জন্য আপনার যে ডেভেলপার যখন কোড লেখা শুরু করবে, ডেভেলপার যদি কোনো কারণে ডকার ফাইল লিখতে না পারে, কন্টেনারাইজেশন করতে না পারে, তাকে হচ্ছে কন্টেনারাইজেশন কিভাবে করতে হয় অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টে আপনাকে তাকে এই কন্টেনারাইজেশনের প্র্যাকটিসটা তাকে শিখায় দিতে হবে। এটাও ডেভঅপস এর একটা কাজের অংশ। আপনার রুট লেভেলে যদি হচ্ছে ঠিকভাবে বিল্ড হয়ে না আসে, আপনি যতই উপরের লেভেল থেকে কাজ করার চেষ্টা করেন, সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমরা আহ, যেটা জানলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম থেকে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমকে আমরা শিখিয়ে নিলাম যে কিভাবে ডকার ফাইল লিখতে হয়। ডকার ফাইল লিখে একটা অ্যাপ্লিকেশনকে হচ্ছে ডকারাইজ বা কন্টেনারাইজড করলো, কন্টেনারাইজড করার পরে সেই কন্টেনারটাকে হচ্ছে লোকালি কিভাবে রান করতে হবে, সেটা আমার ডেভেলপমেন্ট টিম যারা আছে তাদেরকে শিখিয়ে দিতে হবে। দেন হচ্ছে এই কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনটাকে আপনি কিভাবে ফুল ইকোসিস্টেমটাকে আপনি ডেপ্লয় করবেন, ফুল সাইকেলটা হচ্ছে যে ডেভেলপ করে বা মেনটেন করে, সেই হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ক্লিয়ার? তার মানে হচ্ছে ডে ওয়ান থেকে যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু হয়, ডে ওয়ান থেকেই হচ্ছে ডেভঅপস এর কিছু টুকিটাকি কাজ শুরু হয়, এবং সফটওয়্যারটা যেই দিন বন্ধ হয়ে যাবে তার আগের দিন পর্যন্ত ডেভঅপস এর কাজ আছে। তাইলে বলতে পারেন যে ভাই ডেভঅপস এর এত কাজ কেমনে করে, সেটার জন্য হচ্ছে ডেভঅপস এর হচ্ছে আপনার বিভিন্ন অটোমেশন টুলস, টেকনোলজি, টেকনিক ফলো করতে হয়। সো আমরা যদি আমাদের এই স্লাইডে আসি, আহ এদিকে আমার স্লাইডটা দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে না? আচ্ছা, তো এখানে একদম শুরুতেই হচ্ছে আমি একটু বলার চেষ্টা করছি যে ডেভঅপস কি।
হ্যাঁ, ডেভঅপস এর এখানে দেখেন পাশে একটা অ্যানিমেশন রান করছে, রাইট? অ্যানিমেশনটা রান করাটা না দেখে এখানে দেখেন শুরু এবং শেষটা কিভাবে হয়েছে সেটা যদি একটু খেয়াল করেন, যে আমাকে প্ল্যান করতে হয় কোড, মানে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে প্ল্যানিং হয়, কোড রাইট করা হয়, সেটাকে বিল্ড করা হয়, বিল্ড করে সেটাকে টেস্ট করা হয়, দেন রিলিজ করা হয়। ওই রিলিজের উপরে বেস করে হচ্ছে ডেপ্লয় করা হয়। ডেপ্লয় হয়ে গেলে এই সফটওয়্যারটাকে অপারেট করা এবং মনিটরিং এর কাজটাও হচ্ছে ডেভঅপস টিমকে করতে হয়। সো নতুন কোনো চেঞ্জ যখন আবার আসবে, আবার সে প্ল্যানিং কোড এই ফুল সাইকেলটা ইনফিনিটি সাইকেল অলওয়েজ ঘুরতে থাকে। ঠিক আছে? আচ্ছা, সো ডেভঅপস সম্পর্কে আমি এখানে একটু লিখেছি যে এটা হচ্ছে আপনার সেট অফ প্র্যাকটিসেস, টুলস এবং কালচারাল ফিলোসফি। তার মানে কি, আমার একটা প্র্যাকটিস থাকবে, কিছু টুলস থাকবে এবং একটা একটা ফিলোসফি থাকবে যে আমরা হচ্ছে এই কাজটা এভাবে করব। ডেভঅপসের ডেভঅপসটা আসলে ডিজাইনই করা হয়েছে কি কি জন্য? অটোমেটেড অটোমেটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড প্রসেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেপ্লয়মেন্ট অপারেশন। সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অপারেশন মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের অপারেশনটাকে হচ্ছে অটোমেটেড করা এবং ইন্টিগ্রেটেড প্রসেসটা হচ্ছে আপনার ডেভেলপ করার জন্য। প্রাইমারি গোল কি আমার এই ডেভঅপস এর প্রাইমারি গোল কি? যে সফটওয়্যারের লাইফ সাইকেলটা হচ্ছে মানে কমে আনা, মানে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলেন, সাইকেলে যেন হচ্ছে আননেসেসারি কোনো হচ্ছে টাইম আমাদেরকে ওয়েস্ট করতে না হয়। সেই কাজটা হচ্ছে আহ, যতটা হচ্ছে স্ট্রিমলাইন্ড ওয়েতে হচ্ছে করানো যায়, সেই প্রসেসটা যার মাধ্যমে করে থাকি সেটাই হচ্ছে আমার আমার মতে ডেভঅপস। আর ডেভঅপস এর মূল এইম কি থাকে? এইমটা হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যার রিলায়েবল এবং এফিশিয়েন্টলি। আপনি যে সফটওয়্যারটা ডেভেলপ করছে সে সফটওয়্যারটা হচ্ছে যে ডেপ্লয়মেন্ট করা হচ্ছে সেটা রিলায়েবিলিটি এবং এফিসিয়েন্সি হচ্ছে এনশিওর করার দায়িত্ব হচ্ছে ডেভঅপস এর। ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে ডেভঅপস সম্পর্কে বললাম। ডেভঅপস এর প্রিন্সিপালে ক্ষেত্রে হচ্ছে আমি চারটা ভাগে ভাগ করছি ডেভঅপস এর প্রিন্সিপালকে। ফার্স্ট হচ্ছে কোলাবোরেশন। ফার্স্ট কি? কোলাবোরেশন। ডেভঅপস লেখাটার মধ্যে দুইটা ভাগ আছে। ডেভঅপস লেখাটার মধ্যে দুইটা ভাগ আছে না? ডেভ এবং অপস। ডেভ এবং অপস। ডেভ মানে হচ্ছে ডেভেলপমেন্ট, অপস মানে হচ্ছে অপারেশন। আমরা ডেভঅপস প্র্যাকটিস শুরু হওয়ার আগে, হ্যাঁ, আমরা আমাদের দুইটা টিম মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতো। ডেভেলপমেন্ট টিম একটা টিম, আর একটা টিম থাকতো হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন টিম, বা যেটাকে আমরা বলতাম অপারেশন টিম। ডেভেলপমেন্ট টিম একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতো, আর অপারেশন টিম সেটাকে হচ্ছে ডেপ্লয় করে সেটাকে আপ এন্ড রানিং রাখার চেষ্টা করতো। এখন ডেভেলপমেন্ট টিম তো হচ্ছে ডেইলি বেসিসে বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপমেন্ট করতেছে। সিস্টেমের সিকিউরিটি, প্যাচিং, সিস্টেমের হচ্ছে কি বলে নেটওয়ার্ক সিকিউরিটি, আদার্স সবকিছু অপারেশন টিম প্রপারলি মেনটেন করছে। ডেভেলপমেন্ট টিম থেকে নতুন একটা চেঞ্জ অপারেশন টিমে যাবে, তখন আমাদেরকে কি করতে হইতো? যে ডেভেলপমেন্ট টিম একটা রিকোয়ারমেন্ট লিস্ট বলে দিত যে ভাই এই এই চেঞ্জ হয়েছে, এই এই মডিউল অ্যাড হয়েছে, আপনি হচ্ছে এই চেঞ্জটা প্রোডাকশনে ডেপ্লয় করে দেন। প্রবলেম যেটা হইতো, অপারেশন টিম ডেভেলপমেন্ট সম্পর্কে জানতো না, যে ডেভেলপমেন্ট সাইকেল কিভাবে কাজ করে, নতুন একটা চেঞ্জ আসলে এই চেঞ্জটার ইম্প্যাক্ট আমি কিভাবে ইনফ্রাস্ট্রাকচারে ফেলবো সেটা সম্পর্কে তার আইডিয়া থাকতো না। আবার অপারেশন টিম যে হচ্ছে ডেপ্লয়মেন্ট করতো, সিস্টেমের হচ্ছে হার্ডওয়্যারে মানে মানে সব কি বলে সিস্টেমের যে হার্ডেনিং করতো বা সিকিউরিটি ইম্পোজ করতো, এটার ইম্পোজ করলে যে আপনার সফটওয়্যারের কোনো ইম্প্যাক্ট হইতে পারে, এই অপারেশনটা সম্পর্কে হচ্ছে আবার ডেভেলপমেন্ট টিম জানতো না, রাইট? তখন যেটা প্রবলেম তৈরি হইতো, যে ডেলিভারি ডেলিভারি সাইকেলটা হচ্ছে
ডিলে হয়ে যেত, লং হয়ে যেত। ফর এক্সাম্পল, ডেভেলপমেন্ট টিম হচ্ছে একটা একটা হচ্ছে চেঞ্জ ডেপ্লয় করার জন্য বলেছেন। এই চেঞ্জটাকে আপনার অপারেশন টিম ডেপ্লয় করতে গিয়ে কোনো একটা প্রবলেম ফেস করছে। কমন একটা হচ্ছে ডায়ালগ দুই টিমের থাকতো। এক টিম বলতো যে এটা সফটওয়্যারের সমস্যা, আর এক টিম বলতো এটা সার্ভারের সমস্যা। দিন শেষে সমস্যা কার? দিন শেষে সমস্যা হচ্ছে বিজনেস হচ্ছে না, তাই না? আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি হচ্ছে সাইকেল যদি পিছিয়ে যাচ্ছে, দিন শেষে আমার বিজনেসে ইম্প্যাক্ট আছে। তাহলে এই যে দুই গ্রুপের সমস্যা, কার সমস্যা কি সমস্যা, এইটা ফিগার আউট করার জন্য একটা মানুষ দরকার। যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফুল জানতে হবে বিষয়টা এরকম না যে তাকে কোড লিখতে হবে, বা অপারেশন টিমের প্রত্যেকটা অপারেশন তাকে জানতে হবে বিষয়টা এরকম না। দুইটা ইন্ডিভিজুয়াল একটা টিম থাকে। এই টিম, এই দুইটা পার্টির মধ্যে হচ্ছে যে কনফ্লিক্ট গুলা তৈরি হয়, কনফ্লিক্ট গুলাকে ম্যানেজ করার জন্য ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও জানে, অপারেশনও জানে, এইরকম রোল প্লে করার জন্য যে লোকগুলা কাজ করে থাকে তারাই হচ্ছে ডেভঅপস। এখন ডেভেলপমেন্ট টিম এবং অপারেশন টিমের যে কোলাবোরেশনটা করাবে, এই কোলাবোরেশন করার জন্য আপনার অপারেশন টিমেরও হচ্ছে ডেভেলপমেন্টের একটা নলেজ থাকতে হবে, আবার ডেভেলপমেন্ট টিমের হচ্ছে অপারেশনাল কিছু নলেজ থাকতে হবে। তাহলে কোলাবোরেশনটা বাড়বে। এই অর্গানাইজেশনের মধ্যে ডেভেলপমেন্ট টিম এবং অপারেশন টিমের এই কোলাবোরেশনটা যার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ডেভঅপস। ঠিক আছে? সো ডেভেলপ একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার বলেন বা একটা ডেভঅপস টিম সাকসেস হইতে হলে অবশ্যই তার সফটওয়্যার ডেভেলপমেন্টের সাইকেল সম্পর্কে জানতে হবে, অপারেশনসের কাজগুলো সম্পর্কে তাকে জানতে হবে। তাহলেই কোনো একটা প্রবলেম হইলে সে ডিফাইন করে দিতে পারবে এইটা অপারেশনাল রিলেটেড ইস্যু, এখন লেটস সিট টুগেদার, আমরা হচ্ছে এটা প্রবলেমটা সলভ করি। ঠিক আছে? বা ডেভেলপমেন্টের ইস্যু ডিফাইন করে দিল ডেভেলপমেন্টের এই ইস্যুটার কারণে এই প্রবলেমটা তৈরি হচ্ছে, ইউ হ্যাভ টু বি ডেভেলপ ইন ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে? সো এই ধরনের এই কোলাবোরেশনটা করে থাকে যার মাধ্যমে, সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার বা ডেভঅপস টিম বলতে পারেন। সো কোর প্রিন্সিপালের মধ্যে কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি প্রপারলি কোলাবোরেট করতে না পারেন, তাহলে হচ্ছে এই আপনার হচ্ছে ডেভঅপস এর এই প্র্যাকটিস বা ডেভঅপস এর কালচার হচ্ছে আপনি ডেভেলপ করতে পারবেন না। ওকে, দেন হচ্ছে অটোমেশন। অটোমেশন হচ্ছে, অটোমেশন বিষয়টা কি? অটোমেশন বিষয়টা হচ্ছে আপনার রিপিটেটিভ টাস্ক, লাইক হচ্ছে টেস্টিং, ইন্টিগ্রেশন, ডেপ্লয়মেন্ট, মনিটরিং, এই কাজগুলা বাই হিউম্যান ম্যানেজ করা হচ্ছে টাফ। আপনি হচ্ছে ফর এক্সাম্পল 400 জনের ডেভেলপমেন্ট টিম, এর মধ্যে আপনার ডেভঅপস এর টিম থাকবে হয়তো 20 জনের। And এই যে 400 জনের ডেভেলপমেন্ট টিম যে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে, সেই অ্যাপ্লিকেশনের টেস্ট করা, ইন্টিগ্রেশন করা, ডেভেলপমেন্ট করা, এই কাজগুলো যদি ম্যানুয়ালি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য ডেভঅপস টিমকে করতে হয়, তাহলে আবার সেম সাইজের একটা ডেভঅপস টিম লাগবে, রাইট? এবং তারপরেও এফিশিয়েন্টলি হবে না। সো ফর এক্সাম্পল, আপনি টেস্টিং এর যে ইউনিট টেস্ট কেসগুলো লেখা হয়, আপনি ডেভেলপমেন্ট সাইকেলের মধ্যে ইউনিট টেস্ট কেসটা দিয়ে দেন, আপনার কোডের ইউনিট টেস্ট কেস পাস করলে হচ্ছে সেটা আপনার ডেভেলপমেন্টে যাবে, না হলে যাবে না। সো এরকম টেস্টিং, ইন্টিগ্রেশন এবং ডেভেলপমেন্ট, মনিটরিং। ফর এক্সাম্পল, আপনার হচ্ছে 500 সার্ভার আছে বা 200 সার্ভার আছে, 200 সার্ভারের মধ্যে হচ্ছে আপনার 10টা অ্যাপ্লিকেশন চলে, হুম, বা 20টা অ্যাপ্লিকেশন রান করছে। এই 200 সার্ভারের মধ্যে আপনার হচ্ছে একটা এআই এজেন্ট বা একটা এজেন্ট থাকবে। এজেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি তাকে মনিটর করবে, তার সিস্টেমের পারফরমেন্স কেমন, সিপিইউ কেমন ইউজ হচ্ছে, মেমোরি কেমন ইউজ হচ্ছে, ডিস্ক কেমন ইউজ হচ্ছে। আবার হচ্ছে অ্যাপ্লিকেশনের হচ্ছে লগ গুলাকে রাইট করে শিফট করে নিয়ে যাবে
যাবে হচ্ছে একটা সেন্ট্রাল লগিং সলিউশনের ক্ষেত্রে কাছে। ওখানে কন্টিনিউসলি চেক করতে থাকবে যে এখানে ইরর কিরকম হচ্ছে, মানে এপিআই, কোন এপিআই যদি স্লো কাজ করে সেটা কি পরিমাণ স্লো হচ্ছে। ঠিক আছে, এই সকল যে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি গুলা, হ্যাঁ, এই অ্যাক্টিভিটি গুলা হচ্ছে আমরা কোনো না কোনো টুলের মাধ্যমে করে থাকি। এই টুলগুলার ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে অটোমেশনের মাধ্যমে করা, মানে ইমপ্লিমেন্টেশন করা, করে দেওয়া, এবং হচ্ছে এই প্রসেসটাকে অটোমেটেড করে দেয় হচ্ছে আসলে মূলত আমাদের অটোমেশনের অবজেক্টিভ। তারপর হচ্ছে আমরা যেটা বলি হচ্ছে সিআইসিডি, মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, অথবা হচ্ছে ডেলিভারি যেটাকে বলি। আচ্ছা, সিআইসিডির ক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে আপনার সিআইসিডি টুলটা আমরা কখন ইউজ করি, যে আপনার একটা সফটওয়্যারের হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি ডেভেলপমেন্ট হচ্ছে, ডেলিভারি হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি ইউজ করে, যে চাঙ্ক চাঙ্ক করে করে আপনার অ্যাপ্লিকেশনে ডেভেলপমেন্ট দিচ্ছে, অ্যাপ্লিকেশনে আপনার ছোট ছোট চেঞ্জ গুলাই হচ্ছে আবার আপনার কি বলে সফটওয়্যারের যে ওনার তারা হয়তো ইউআইটি করতেছে, টেস্ট করতেছে। এখন এই যে ফ্রিকোয়েন্টলি ডেভেলপমেন্ট হচ্ছে, ছোট ছোট হচ্ছে চেঞ্জ গুলো আসতেছে, সেই চেঞ্জ গুলো আপনার ডেলিভারি পাইপলাইনের মাধ্যমে ডেপ্লয় করে দেওয়ার কাজটাই হচ্ছে আমরা সিআইসিডি এর মাধ্যমে করে থাকি। ঠিক আছে, এখন সিআইসিডি করার জন্য ইন্ডাস্ট্রিতে বেশ কিছু টুলস আছে। ঠিক আছে, সিআইসিডি করার জন্য ইন্ডাস্ট্রিতে বেশ কিছু টুলস আছে। মোস্ট পপুলার টুল বলতে পারেন যে এখন তো হচ্ছে গিটহাব অ্যাকশন বলতে পারেন, অ্যাজুর ডেভোস আছে, তারপর হচ্ছে জেনকিন্স, হ্যাঁ, ওপেন সোর্সের ক্ষেত্রে জেনকিন্স আছে, হ্যাঁ, এরকম বেশ কিছু সিআইসিডি টুলস আছে যারা হচ্ছে, যার কাজ হচ্ছে আপনার কন্টিনিউয়াস হচ্ছে ইন্টিগ্রেশন করে রাখবে, একটা ওয়েবহুক ট্রিগার করবে, আপনার নতুন চেঞ্জ গুলাকে সে আপনার ডিফাইন্ড এনভায়রনমেন্টের মধ্যে ডেপ্লয় করে দিবে। ঠিক আছে, আর মনিটরিং এবং ফিডব্যাক যে পোর্শনটা আছে, মনিটরিং ফিডব্যাক হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি সে এটাকে মনিটর করতে থাকবে, এবং কোনো প্রবলেম হইলে ফিডব্যাক জানানো, সেই চেঞ্জগুলো আবার ডেপ্লয় করে দেওয়া, আবার যদি হচ্ছে আপনার রিয়েল টাইম মনিটর করা, ইউজারের নিডটাকে ফুলফিল করে থাকা। সো আমরা ডেভঅপস এর এখানে মূল চার কাজ হচ্ছে, আমি হিসাব করি চারটাই। এক হচ্ছে আমাকে কোলাবোরেট করতে হবে, দুই নাম্বার হচ্ছে আমার ডেলিভারি সাইকেলটাকে অটোমেটেড করতে হবে, ডেলিভারি সাইকেল অটোমেটেড করার জন্য আমরা হচ্ছে কোনো অটোমেশন টুল ইউজ করব, সিআইসিডি করব, এবং মনিটরিং এর জন্য অটোমেশন টুল ইউজ করব, এবং সেই মনিটরিং এর ফিডব্যাক হচ্ছে আমরা ফিডব্যাক দিয়ে দিয়ে নতুন নতুন চেঞ্জ গুলাকে আমরা নিব। মনিটরিং এর ক্ষেত্রে এখন তো হচ্ছে আমরা মনিটরিং করি এবং অ্যালার্ট জেনারেট করি, যে ফর এক্সাম্পল হচ্ছে সার্ভার ডাউন হয়ে গেছে, অটোমেটিক অ্যালার্ট আসতেছে। আপনার হচ্ছে ওই কি বলা যেতে পারে, সার্ভারের পারফরমেন্স ডিগ্রেড করছে, সেও অ্যালার্ট করতেছে, এপিআই পারফরমেন্স ডিগ্রেড করতেছে, সেও অ্যালার্ট করতেছে। সো বেসড অন অ্যালার্ট হচ্ছে আপনার রিকোয়ার্ড যে অ্যাকশনগুলো নেওয়া দরকার, সেই অ্যাকশনগুলো হচ্ছে আহ, নেওয়ার জন্য যে অ্যাক্টিভিটি করা দরকার সেগুলো হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার করে, এবং সে ফিগার আউট করে দেয়। সো ডেভঅপস এর চারটা প্রিন্সিপাল মোটামুটি ক্লিয়ার। সবাই আছেন, শুনতেছেন আমার কথা? জি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, সো ডেভঅপস এর ওয়ার্ক ফ্লোটা সম্পর্কে এখন একটু আমরা কথা বলবো। এতক্ষণ যা বলছি সেই ওয়ার্ক ফ্লো, এবং এই ওয়ার্ক ফ্লোতে হচ্ছে আমরা আসলে কখন কোন টুলস গুলা ইউজ করে থাকি সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। হ্যাঁ, ডেভঅপস এর ওয়ার্ক ফ্লোটা আমরা হচ্ছে দেখলাম যে একটা প্ল্যানিং করতে হয়, কোড লিখতে হয়, বিল্ড করতে হয়, টেস্ট করতে হয়, রিলিজ দিবে, দেন হচ্ছে এটা ডেপ্লয় হবে, অপারেট করবে, মেনটেন, মনিটর করবে, তাই না? মানে ইনফিনিটি সাইকেলটা তো এরকমই। আপনি যদি আমার ইয়েটা দেখেন, যে দেখেন আমার এই সাইকেলটা শুরু হয়েছে এখান থেকে, তাই না? আবার শেষ হয়েছে এসে এইখানে, কিন্তু এইটা কিন্তু এখানে শেষ হয় নাই, সে আবার এই মাথায় এসে ঢুকছে, তাই না? আপনার মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, যে মনিটর করে, মানে মনিটর করেই কাজটা শেষ হয়ে যায় না,
মনিটর করে আবার নতুন কোনো চেঞ্জ আসলে সে সেম জায়গাতে আসবে। তো এখানে প্ল্যানিং স্টেজে যদি আমরা দেখি, হ্যাঁ, প্ল্যানিং স্টেজটা আসলে আমরা শুরুতেই বলছিলাম যে বিজনেস রিকোয়ারমেন্ট কালেক্ট করে, কালেক্ট করার পরে আপনার হচ্ছে এখানে বেশ কিছু প্র্যাকটিস আছে। কেউ হচ্ছে আপনার এসআরএস ডেভেলপ করবে, হ্যাঁ, তারপরে এসআরএস ডেভেলপ করে হচ্ছে আপনার সফটওয়্যার রিকোয়ারমেন্ট মানে লক করে ফেলবে। লক করার পরে হচ্ছে আপনার প্রজেক্টের হচ্ছে টাইমলাইন ডিফাইন করবে, প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করবে। এই যে প্রজেক্টের টাইমলাইন তৈরি করা, স্প্রিন্ট ভাগ করা, প্রজেক্টের জন্য যে ডকুমেন্টেশন করা, এই ফুল পেজটাই হচ্ছে একটা প্ল্যানিং পেজ, রাইট? আমার এই আর্কিটেকচার কি হবে, মানে আমি যে সফটওয়্যারটা তৈরি করতেছি এটার সিস্টেম আর্কিটেকচার কি হইতে হবে, সফটওয়্যার আর্কিটেকচার কি হবে, হ্যাঁ, এই টোটাল জিনিসগুলা ডেভেলপ করা এবং তার ডকুমেন্টেশন অ্যাড করা। এই কাজগুলা করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড দুইটা টুল হচ্ছে খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে জিরা এবং কনফ্লুয়েন্স। জিরাতে হচ্ছে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের সকল জিনিস আমরা ম্যানেজ করতে পারি, একদম স্প্রিন্ট ওয়াইজ ভাগ ভাগ করে হচ্ছে প্রত্যেকটা কাজ ভাগ ভাগ করে দিয়ে দেওয়া, রাইট? আর কনফ্লুয়েন্স হচ্ছে ডকুমেন্টেশন করা। কনফ্লুয়েন্সে কি? ডকুমেন্টেশন করা। ডকুমেন্টেশন হচ্ছে যে আপনি যে ওয়ার্ড ফাইল তৈরি করতেছেন, এক্সেল তৈরি করতেছেন, সবকিছু আপনি ওই ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে রেখে দাও। কনফ্লুয়েন্স এবং জিরার একটা ইন্টিগ্রেশন করে রাখা যায়। সো আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট গুলাও হচ্ছে আমরা এই জিরা এবং কনফ্লুয়েন্সের মাধ্যমে করে থাকি। এটা মূলত আমাদের যারা প্রজেক্ট ম্যানেজার থাকে, আমাদের ডেভেলপার যারা থাকে, এবং ডেভঅপসেরও হচ্ছে যে কাজগুলা হচ্ছে যে পেজে যে কাজগুলা থাকবে, হ্যাঁ, সেই কাজগুলা হচ্ছে আপনার যে টাস্কের সাবটাস্ক গুলা রেগুলারলি তৈরি করে দেওয়া, এবং হচ্ছে আমাদের বিশেষ করে টাইমলাইন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেখানে ওয়ার্ক ক্লক ডিফাইন করে দেওয়া, যে আমি কি কাজ করতেছি, কতক্ষণ যাবত করতেছি, কখন কোন কাজটা স্টার্ট করা হয়েছে এবং এটা কখন শেষ হচ্ছে, রাইট? এই ফুল ডকুমেন্টেশন এবং হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজটা হচ্ছে প্ল্যানিং পেজে থাকে। এবং এই এই কাজগুলা করার জন্য হচ্ছে আমরা জিরা এবং কনফ্লুয়েন্স নামে দুইটা টুল ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে আপনার রেড মাইন্ড নামে একটা টুলস আছে, যেটা অনলাইন কি বলে ওপেন সোর্স, যেটা তো হচ্ছে আবার পেড সার্ভিস, রাইট? ওপেন সোর্স রেডমাইন ইউজ করতে পারেন, এরকম আরো অনেক টুল আছে। বাট ওয়ার্ল্ডে রিকগনাইজ টুলের মধ্যে হচ্ছে জিরা এবং কনফ্লুয়েন্সকে আপনি ইউজ করতে পারেন। এখন আপনার প্ল্যানিং প্ল্যানিং এর কাজটা আপনার হইলো, এখন আপনি স্প্রিন্ট ডিফাইন করছেন যে ফার্স্ট স্প্রিন্টে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, ঠিক আছে? ডেভেলপমেন্ট শুরু শুরু হয়েছে, এই ডেভেলপমেন্ট শুরু হওয়ার সাথে সাথে ডেভঅপস এর কাজ শুরু হয়ে যায়। এই যে ডেভেলপার যে কোড লিখতেছে, সেই কোডটাকে আপনার একটা রিপোজিটরিতে রাখতে হয়, তাই না? ডেভেলপার যে কোড লিখতেছে সেটাকে একটা রিপোজিটরিতে স্টোর করতে হয়। এই রিপোজিটরিতে স্টোর করার জন্য এটা যেমন আমরা হচ্ছে গিটল্যাব ইউজ করি, গিটহাব ইউজ করি, যার অর্গানাইজেশন বিট বাকেট ইউজ করে, যার অর্গানাইজেশন যেটা ইউজ করে। ডে ওয়ানে আপনাকে একটা রিপোজিটরি তৈরি করা, সেই রিপোজিটরিতে স্পেসিফিক ডেভেলপারকে স্পেসিফিক পারমিশন ডিফাইন করে দিয়ে অ্যাক্সেস প্রোভাইড করে দেওয়া, এই কাজগুলার কাজটা, হ্যাঁ, এই গিট ল্যাবের বা গিট হাবের যে এই কাজগুলা যে করে থাকে সেটাও ডেভঅপস ইঞ্জিনিয়ার। অনেক ক্ষেত্রেই ডেভঅপস ইঞ্জিনিয়ারই করে। কিছু কিছু অর্গানাইজেশন যারা হচ্ছে আপনার ডেভঅপসের ডেভঅপসের হয়তো মানুষই একজন কিন্তু কাজ বেশি, সেক্ষেত্রে হয়তো সফটওয়্যার টিম লিড ইউজ করতে পারে, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম লিডারও হয়তো করতে পারে। বাট গিট হাব গিট হাবের উপরে আপনার অপারেশনের ম্যাক্সিমাম মানে গিট হাব মানে ডেভঅপসের হচ্ছে একটা বেশ ভালো কাজ থাকে। এখন গিট হাবের ক্ষেত্রে হচ্ছে আবার কাজগুলোর মধ্যে, যেমন গিট হাব আপনার সফটওয়্যার ডেভেলপার কোড লিখে রেখে দিল, রাইট? রেখে দিলেই হতো। আচ্ছা, মানে এই গিটহাবের উপরেই বেস করে আপনার বিভিন্ন এনভায়রনমেন্ট, আপনার একটা অ্যাপ্লিকেশন আমরা যখন ডেভেলপ করি, আমরা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রাখি। লেখা হচ্ছে না? আচ্ছা, যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থাকে, আমাদের স্টেজিং এনভায়রনমেন্ট থাকে, রাইট? স্টেজিং এনভায়রনমেন্ট থাকে, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউএটি এনভায়রনমেন্ট থাকে, তারপর হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট থাকে। এখন এই এনভায়রনমেন্ট গুলা মানে কি, এগুলা সম্পর্কে যদি আমরা বলি, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে হচ্ছে আপনার একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য আপনার একজন ডেভেলপার তো কাজ করে না,
রাইট? কাজ করে হচ্ছে হয়তো 10 জন বা 20 জন, 20 জন একটা টিম কাজ করতেছে। এই যে 20 জনের একটা টিম কাজ করে একটা স্প্রিন্ট একটা জিনিস ডেভেলপ মানে ডেলিভার দেয়, রাইট? এখন এই যে তারা যে চেঞ্জ গুলা করতেছে লোকালি চেঞ্জ করতে পারে, এ, দেখতে পারে, কিন্তু সবার চেঞ্জ তো সবাই লোকালি দেখতে পারে না। এখন এই লোকালি সবার চেঞ্জ গুলা একটা এনভায়রনমেন্ট মানে লোকালি চেঞ্জ গুলাকে একটা এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে যদি ডেপ্লয় করে দেওয়া হয়, যেটার নাম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এইখানে চেঞ্জ দেওয়ার সাথে সাথে সেটা অটোমেটিক পাইপলাইনের মাধ্যমে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে চেঞ্জটা যখন দেখাবে, হ্যাঁ, তখন সে বুঝতে পারবে যে এই জিনিসটা হচ্ছে আপনার প্রোডাকশনে গেলেও সেম ওয়েতে কাজ করবে। সো আপনার প্রোডাকশনে হয়তো আপনার অনেক বড় এনভায়রনমেন্ট থাকবে, কিন্তু ডেভেলপমেন্টে যে এনভায়রনমেন্টটা থাকবে সেই এনভায়রনমেন্টটা ডেভেলপমেন্টে যে এনভায়রনমেন্টটা থাকবে সেই এনভায়রনমেন্টটা হচ্ছে ওই যে এখানে যেটা চলবে প্রোডাকশনের সেম জিনিস চলবে। তার মানে কি, তার এখানে ডেভেলপমেন্টে যা কাজ করতেছে তার আবার প্রোডাকশনে ডেপ্লয় করার জন্য আলাদা করে ডিপেন্ডেন্সি মানে রিজলভ করতে হবে না। ঠিক আছে? সো এই এনভায়রনমেন্ট গুলো সেগ্রিগেট করা হয়, একটা হচ্ছে ডেভেলপাররা টেস্ট করার জন্য ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, স্টেজিংটা হচ্ছে নর্মালি আমরা এসকিউএ করার জন্য সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং যেটাকে বলে আর কি, বা কিউএ যেটাকে বলে কোয়ালিটি, কোয়ালিটি টেস্টিং এর জন্য কোয়ালিটি টেস্টিং টিম হচ্ছে আপনার এই চেঞ্জ গুলা ফুল একটা অ্যাপ্লিকেশনের কিউএ করে থাকে। হ্যাঁ, কিউএ করার পর করার সময় যে সে যত চেঞ্জ মানে প্রবলেম পাবে, প্রবলেম গুলো সে ইনফর্ম করবে, সেই অনুযায়ী হচ্ছে আবার ডেভেলপ হয়ে আবার স্টেজিং এনভায়রনমেন্টে ডেপ্লয় হবে। এবং স্টেজিং এ ডেপ্লয়মেন্ট হওয়ার পরে এটা যখন কিউএ পাস করা হয়, দেন এটাকে দেওয়া হয় ইউএটি এনভায়রনমেন্ট, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, মানে যাদের জন্য সফটওয়্যার তৈরি করলেন তাদেরকে এটাকে ইউজ করতে দিতে হয়, রাইট? এখন এই ইউজ ইউজ করে সে যদি তার মানে সে যেভাবে দেখতে চাইছে, যেভাবে সফটওয়্যার রিকোয়ারমেন্ট দিয়েছে সেই অনুযায়ী ফাংশনটা কাজ করতেছে কিনা সেটা চেক করে, সেটা যদি ওকে থাকে তার মানে ইউআইটি পাস হবে, যদি ওকে না থাকে সেটা আবার ডেভেলপমেন্টে যাবে, আবার কিউএ করবে, আবার চেঞ্জ করে সেটা তাকে দেখতে হবে। যতক্ষণ ইউজার অ্যাকসেপ্টেন্স না হবে অ্যাপ্লিকেশন প্রোডাকশনে যাবে না। ইউআইটি পাস করছে দেন হচ্ছে ওই মডিউলটা প্রোডাকশনে যাবে, প্রোডাকশনে যাবে, ইউজার এটাকে ইউজ করবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে ইউআইটি এনভায়রনমেন্টে কিছু ডেমো ইউজার দিয়ে আবার ট্রেনিং করানো হয় যে এই সফটওয়্যার আপনি কিভাবে ইউজ করবেন, দেন প্রোডাকশনে গিয়ে তারা এটা রিয়েল লাইফে ইউজ করে থাকে। এই যে বিভিন্ন এনভায়রনমেন্ট গুলা, এই এনভায়রনমেন্ট গুলাকে সেগ্রিগেট করে যে বিভিন্ন পাইপলাইন রান করবে, তার জন্য গিটহাবে আপনার ব্রাঞ্চিং করতে হয়, ট্যাগিং করতে হয়, রাইট? ব্রাঞ্চ করা, ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, স্টেজিং ব্রাঞ্চ, ইউএটি ব্রাঞ্চ, প্রড ব্রাঞ্চ, তারপরে হচ্ছে আপনার এই ব্রাঞ্চ গুলোর আবার প্রোডাকশন দিতে হয়। আপনার ডেভেলপার যদি হচ্ছে ডিরেক্টলি প্রোডাকশন ব্রাঞ্চের মধ্যে হচ্ছে কোড পুশ করে দেয়, যদি কোনো একটা বাগি কোড ঢুকে যায় তাহলে প্রোডাকশন এনভায়রনমেন্টে হচ্ছে হ্যাম্পার করবে, রাইট? প্রোডাকশন এনভায়রনমেন্টে যেন হ্যাম্পার না হয় আমাদের হচ্ছে গিটহাবের মধ্যে আবার ইয়ে করতে হয়, ডাইনামিক ব্রাঞ্চিং এনেবল করা, গিট ব্রাঞ্চ প্রোটেকশন রুলস এনেবল করা। যখন গিট ব্রাঞ্চ প্রোটেকশন রুল এনেবল করে দেওয়া হয় তখন হচ্ছে কেউ চাইলে ডিরেক্টলি ওই ব্রাঞ্চের মধ্যে কোনো চেঞ্জ করতে পারবে না, একজন রিভিউয়ার থাকবে, সে রিভিউ করবে, সে রিভিউ করে যখন কোডটাকে মার্জ করবে দেন হচ্ছে এটা প্রোডাকশনে যাবে, রাইট? এই যে কাজগুলা মার্জ, ডাইনামিক মার্জিং করা, অনেক ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট টিম হয়তো নাও পারতে পারে, তাদেরকে হেল্প করা, তারপরে হচ্ছে আপনার ব্রাঞ্চ প্রোটেকশন রুল সেট করে দেওয়া, তারপরে রিভিউ আর অ্যাড করে দেওয়া, এই সকল কাজই হচ্ছে কিন্তু আপনার ডেভোস টিমকে করতে হয়। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কোড লেখা হইলো, আপনার ডিফাইন করা ব্রাঞ্চে কোড আসলো, ডেভেলপমেন্ট ব্রাঞ্চে কোড আসার পরে যে কোডগুলো হচ্ছে আর্টিফ্যাক্ট বিল্ড করতে হয়, মানে বিল্ড করা লাগে আর কি, বিল্ডেবল কোড, যেমন হচ্ছে সি শার্পের কোড, হ্যাঁ, তারপর হচ্ছে জাভার কোডে হচ্ছে জার অর তৈরি করতে হয়, রাইট? আবার এনপিএম এর বিল্ড করতে হয়, যেগুলো নোট জিএস এর অ্যাপ্লিকেশন। আবার হচ্ছে পাইথন অ্যাপ্লিকেশন কিছু করতে হয় না, পিএইচপি এর অ্যাপ্লিকেশন র কোডই হচ্ছে আপনার আমরা ডেপ্লয় করতে পারি। সো বেসড অন হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে অ্যাপ্লিকেশনে বিল্ড করতে হয়। বিল্ড করার জন্য হচ্ছে আমরা যে এনপিএম ইউজ করি, ওয়েবপ্যাক ইউজ করি, গ্রেডেল, ম্যাভেন, হ্যাঁ, যেটা মানে ডট নেট করে এসডিকেটা আমরা ইউজ করে থাকি। সো আপনার অ্যাপ্লিকেশনের নেচার অনুযায়ী অ্যাপ্লিকেশনের কোডকে বিল্ড করতে হয়, সেই যে আপনার এনভায়রনমেন্টে যে কোড যাবে সেটা কি বিল্ড করা কোড যাবে নাকি র কোড যাবে, সেই অনুযায়ী আপনাকে বিল্ড করে নিতে হবে। এই বিল্ডের কাজটাও কিন্তু আপনার ওই সিআইসিডি পাইপলাইনের অংশের মধ্যেই থাকতে হবে।
দেন হচ্ছে টেস্টিং। টেস্টিং এর জন্য আমাদের একটা ডেডিকেটেড এনভায়রনমেন্ট আছে, যে স্টেজিং এনভায়রনমেন্ট। এই স্টেজিং এনভায়রনমেন্টটা হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশনের একটা একটা লেভেলে, ম্যাচুরিটি লেভেলের পরে দেওয়া হয়, তারপর কিউএ টেস্ট করা হয়। আপনার ডেভেলপার যে কোড লিখেছেন সেই কোডের হচ্ছে আপনার কোডের মধ্যে হচ্ছে কোডটা যে ঠিকভাবে কাজ করে সেটা সে এনশিওর করার জন্য সে কিছু ইউনিট টেস্ট কেস লিখে দেয়, যে ভাই তুমি যখন ডেভেলপমেন্ট করবা, ডেভেলপমেন্ট সাইকেলের মধ্যে এটা দিবা, এই ইউনিট টেস্ট কেসগুলোকে তুমি ফার্স্টে রান করবা। আমার অ্যাপ্লিকেশন যদি এই ইউনিট টেস্ট কেস পাস করে বিল্ড টাইমে, তাহলে এটা ফাংশনালিটি ওকে আছে, তারপর তুমি এটাকে রিলিজ সাইকেলে দিয়ে দেবা। ঠিক আছে? সো এই কাজগুলো হচ্ছে আমরা যেমন পিএসপি ইউনিট টেস্ট, যে ইউনিট টেস্ট বা ইউনিট টেস্ট গুলোকে আমরা যেভাবে করে থাকি, সেই কাজটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের যে ডেভেলপমেন্টের যে লাইফ সাইকেল হবে, পাইপলাইন হবে, পাইপলাইন একটা স্টেপের মধ্যে থাকবে। তারপর হচ্ছে এই যে রিলিজ ম্যানেজ করার জন্য হচ্ছে আমরা জেনকিন্স ইউজ করি, সার্কেল সিআই নামে একটা সিআই টুল আছে, এরকম বেশ কিছু টুল আছে, গিটহাব অ্যাকশন আছে, বিটবাকেটের সিআই আছে, হ্যাঁ, গিটল্যাব সিআই আছে, এজুর ডেভঅপস আছে, এরকম বেশ কিছু টুলস আছে যার মাধ্যমে আমরা হচ্ছে সিআই সিডির কাজটা করে থাকি। দেন হচ্ছে আমরা ডেভেলপমেন্ট দেই। ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে আমরা আহ, সেটা আর্গো সিটির মাধ্যমে ডেপ্লয় করতে পারি। তারপরে হচ্ছে আমরা ডকারে কোড রেখে সেটাকে সেই কোডটাকে আমরা আর্গো সিটির মাধ্যমে কুবারনেটিসে যদি ডেপ্লয় করতে চাই, কোনো একটা অপারেটর মাধ্যমে কুবারনেটিসে ডেপ্লয় করতে পারি। হ্যাঁ, টেরাফর্ম দিয়ে হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচারটাকে হচ্ছে ডেভেলপ করে থাকি। মানে আমরা যে সার্ভার তৈরি করতেছি, সার্ভার গুলোও হচ্ছে কিন্তু আমরা এখন কোডের মাধ্যমে করি, সেগুলো হচ্ছে টেরাফর্মের মাধ্যমে করে থাকি। ঠিক আছে? এবং কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য হচ্ছে আমরা প্রমিথিউস গ্রাফানা ইউজ করে থাকি। এবং আপনার কন্টিনিউয়াস লগিং লগিং এর জন্য হচ্ছে আমরা খুব পপুলার হচ্ছে ইএলকি স্ট্যাক, ইলাস্টিক ইএলকি স্ট্যাক হচ্ছে ইলাস্টিক লগ স্টেস এবং হচ্ছে কিবানা। হ্যাঁ, সো এই ফুল জিনিসটা হচ্ছে মূলত আপনার ডেভেলপমেন্ট করা, মেনটেনেন্সের কাজ করা, মেনটেনেন্স মনিটরিং এবং নতুন চেঞ্জের কাজটা করার জন্য হচ্ছে যারা রেসপন্সিবল তারাই হচ্ছে ডেভঅপস টিম। আর ডেভঅপস টিমকে নিজেকে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি নিজেকে বলতে চান, আপনাকে অবশ্যই অটোমেশন টুল ইউজ করতে হবে, আপনার ডেভেলপমেন্ট অটোমেশন করতে হবে, সিআইসিডি করতে হবে, আপনার সোর্স কোড কি বলে সোর্স কোড ম্যানেজমেন্ট ভালোভাবে করতে হবে, আবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছেন সেটাও হচ্ছে আপনি কোডের মাধ্যমে করতে হবে। ঠিক আছে? এবং বিভিন্ন এনভায়রনমেন্ট গুলাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? এখন একটা সফটওয়্যারের মধ্যে হচ্ছে আপনি 4টা এনভায়রনমেন্ট পাইলেন অথবা 3টা এনভায়রনমেন্ট পাইলেন, এই 3টা এনভায়রনমেন্টে যদি ম্যানুয়ালি ডেপ্লয় করতে যান, আপনি কখনো এটা সাকসেসফুলি করতে পারবেন না। রাইট? ম্যানেজ করা সম্ভব হবে না। এই সকল কাজগুলো যার মাধ্যমে করে থাকি, সেটাই হচ্ছে আমাদের ডেভঅপস বা ডেভঅপস এর ওয়ার্কফ্লো বা ডেভঅপস এর প্র্যাকটিস বলা হয়ে থাকে আর কি। বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে ছোটখাটো? এখানে যে টুলস গুলার কথা বলছেন এগুলা কি আমাদেরকে যখন আমরা এটা করব কোর্সটা তখন কি দেয়া হবে আমাদেরকে, কারণ অনেক পেইড বিষয় আছে এখানে। এইখানে আমরা হচ্ছে যে টুলস গুলা ইউজ করে থাকি, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম টুলসই হচ্ছে ওপেন সোর্স। ডেভঅপস এর প্র্যাকটিসে ম্যাক্সিমাম টুলসই ওপেন সোর্স ইউজ করা হয়। যেমন গিটহাব আপনি চাইলে ওপেন সোর্স অ্যাপ্লাই করে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে জেনকিন্স আপনি ওপেন সোর্স ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার কুবারনেটিস তো হচ্ছে ভ্যানিলা কুবারনেটিস আপনি ইউজ করতে পারবেন মনিটরিং এর জন্য ইএলকে। এই জিনিসগুলো আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ইনস্টল করবেন, ডেপ্লয় করবেন, ফুল প্রসেস দেখানো হবে এবং ডকুমেন্টেশন দেওয়া হবে। ঠিক আছে? আমরা বলতেছি কোর্সের মধ্যে আমরা কি করব সেটা আমরা বলতেছি। এই প্রসেসটা তো মোটামুটি ক্লিয়ার, রাইট? হ্যাঁ, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে মোটামুটি আহ একটা লেভেল জানলাম যে আমাদের হচ্ছে এই ডেভঅপস এর সাইকেলটা কিভাবে কাজ করে। এখন এই জাস্ট দুইটা জিনিস একটু ছোটখাটো বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন এবং সিস্টেম আর্কিটেকচার। একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আর্কিটেকচার হচ্ছে কি, একটা অ্যাপ্লিকেশনের হচ্ছে এই প্রত্যেকটা ফাংশন, একটা অ্যাপ্লিকেশনের মধ্যে মাল্টিপল মডিউল থাকে না?
মাল্টিপল ফাংশন থাকে। একটা ফাংশন আর একটা ফাংশনের সাথে কিভাবে ইন্টারেক্ট করে, একটা আরেকটার সাথে কিভাবে কাজ করে, এই আর্কিটেকচারটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। ঠিক আছে? যেমন হচ্ছে আপনার আহ এখানে বলছে যে আপনার অ্যাপ্লিকেশনের হচ্ছে ফর এক্সাম্পল 5টা মডিউল আছে। 5টা মডিউলের মধ্যে হচ্ছে আহ, আপনার ডেটাবেজের সাথে কানেকশন আছে, রেডিসের সাথে কানেকশন আছে। একটা মডিউল আরেকটা মডিউলকে কল করে কিছু হচ্ছে ডেটা নিয়ে আসে। এই যে একটার সাথে আরেকটা ইন্টারাক্ট করবে, ইন্টারাক্ট করার এই এই যে আর্কিটেকচার গুলা ডেভেলপ করা, সেটা বলে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। আর সিস্টেম আর্কিটেকচারটা হচ্ছে কিরকম, আপনার একটা অ্যাপ্লিকেশনে ওয়েব 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 সার্ভিস আছে, আপনার ডেটাবেজ আছে, রেডিস আছে ক্যাশিং এর জন্য, বা বিভিন্ন মাল্টিপল মাইক্রো সার্ভিস আছে। এখন এই সার্ভিস গুলাকে আপনি সিস্টেমের থ্রুতে কিভাবে ম্যানেজ করবেন, যে আপনার লোড ব্যালেন্সার কোথায় বসবে, আপনার ওয়েব সার্ভিস কোথায় কোথায় বসবে, তারপরে বিজনেস লজিক হচ্ছে কোথায় বসবে, তারপর ডেটাবেস সার্ভিস কোথায় বসবে, এই তারা একজন আরেকজনের সাথে কিভাবে ইন্টারেক্ট করবে, সেই আর্কিটেকচারটাকে বলা হচ্ছে সিস্টেম আর্কিটেকচার। ঠিক আছে? আমরা ইন্ডাস্ট্রিতে হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে একটা আর্কিটেকচার নিয়ে আমরা কাজ করতাম, মনোলিথিক আর্কিটেকচার। সফটওয়্যারের ক্ষেত্রেও মনোলিথিক এবং সিস্টেমের ক্ষেত্রেও মনোলিথিক। সফটওয়্যারের ক্ষেত্রে মনোলিথিক হচ্ছে মানে একটা জায়গাতেই হচ্ছে আপনার ইউজারের ইন্টারফেসের অ্যাক্সেস এবং বিজনেস লেয়ার, ডেটাবেস লেয়ার সবকিছু মানে টাইটলি কাপলড। ঠিক আছে? মানে একটা জিনিস ডেভেলপ করা আছে, এটাকে আপনি একটা সার্ভারের মধ্যে ডেপ্লয় করে দিবেন। ডেপ্লয় করার জন্য আপনার যে ওয়েব সার্ভার লাগবে, আপনার যে ডেটাবেস সার্ভার লাগবে, সবকিছু এক জায়গাতে থাকবে। ঠিক আছে? যে একটা সিঙ্গেল ইউনিফাইড কোড বেস, যেখানে হচ্ছে আপনার যে ইউআই, বিজনেস লজিক, ডাটাবেস অ্যাক্সেস টাইটলি কাপল করা থাকবে। এটা ক্যারেক্টারিস্টিক্স কি? সিঙ্গেল একটা ডেপ্লয়মেন্ট, ডেপ্লয়েবল ইউনিট। এটা হচ্ছে সেন্ট্রালাইজ ডাটাবেস ম্যানেজমেন্ট করা হয়, কোড বেস এর লজিক মানে ইন্টারডিপেন্ডেন্ট। এটার সুবিধা হচ্ছে কি, মনোলিথিক আর্কিটেকচারের সুবিধা হচ্ছে আপনার খুব দ্রুত আপনি মানে লেগ পাবেন না আর কি, খুব দ্রুত আপনি হচ্ছে আপনার সার্ভিস পাবেন। কিন্তু এটা একটা বড় অসুবিধা হচ্ছে কি, এটা একটা সিঙ্গেল ডেভেলপমেন্ট ইউনিট হওয়ার কারণে আপনার ফর এক্সাম্পল ওয়েব ওয়েব ইন্টারফেসের কোনো চেঞ্জ করার জন্য আপনার ডেটাবেস সার্ভিস হয়তো স্টাক হয়ে আছে, বা ডেটাবেসের কোনো ইন্টারাপশনের জন্য ইউজার হচ্ছে মানে ডেটাবেসের সাথে রিলেটেড না এরকম কাজগুলো করতে পারতেছে না। মানে কি, যে কোনো একটা অংশের ইন্টারাপশনের কারণে ফুল ইকোসিস্টেম বন্ধ হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচারের ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। মাইক্রো সার্ভিসে হচ্ছে আপনার সার্ভিসগুলোকে আমরা ভাগ করে দিই। হুম। যে আমাদের একটা অ্যাপ্লিকেশনে 10টা মাইক্রো সার্ভিস আছে, 10টার আলাদা আলাদা ডেটাবেস থাকবে, সেগুলোর হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্টলি রান করবে। একটা সার্ভিসের ইন্টারাপশনের কারণে পুরো সিস্টেম কখনোই মানে বসে যাবে না। এটার সুবিধা হচ্ছে কি, আপনার যেহেতু একটা সফটওয়্যারের হয়তো ছোটখাটো একটা অংশ প্রবলেম থাকতেই পারে, কিন্তু ফুল সিস্টেম, ফর এক্সাম্পল একটা ই কমার্স সাইট, ই কমার্স সাইটের হচ্ছে আপনার হয়তো নতুন প্রোডাক্ট অ্যাড করা সার্ভিসটা কাজ করতেছে না, কিন্তু এক্সিস্টিং প্রোডাক্ট যেগুলো আছে এগুলো তো হচ্ছে আপনার অ্যাড টু কার্ট করতে পারতেছে, পেমেন্ট গেট হয়ে কাজ করতেছে, সবকিছুই কাজ করতেছে। রাইট? এই কাজগুলা হচ্ছে আপনার যে মানে আলাদা আলাদা সার্ভিসে থাকার কারণে হচ্ছে মনে করেন একটার সাথে আর একটা ডিপেন্ডেন্সি থাকবে না, এবং হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্টলি রান করবে। সো আপনার অ্যাপ্লিকেশন হাইলি অ্যাভেলেবেল হবে, স্কেলেবল হবে। রাইট? আপনার সিঙ্গেল কোনো হচ্ছে কোনো একটা ইউনিটের ইন্টারাপশনের কারণে ফুল সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার কোনো ইম্প্যাক্ট নাই। ঠিক আছে? সো মোটামুটি হচ্ছে আমরা সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে কিছুটা আইডিয়া নিলাম, ডেভঅপস এর প্র্যাকটিস সম্পর্কে আইডিয়া নিলাম, তারপর হচ্ছে আপনার উম এই ডেভঅপস কি জিনিস সেটা নিয়ে আলোচনা করলাম, তার সুবিধা অসুবিধা সম্পর্কেও কিছুটা আলোচনা করলাম। হ্যাঁ? বা এখন আমাদের মূল যে আজকের যে ওয়েবিনারের মূল অবজেক্টিভ, সেটা হচ্ছে আমরা এই যে ডেভঅপস এর প্র্যাকটিস গুলো সম্পর্কে যে আপনাদের সাথে বললাম। হ্যাঁ? ডেভঅপস এর বিভিন্ন টুলস টেকনোলজি ইউজ করা হয়। হ্যাঁ? এই টুলস টেকনোলজি ইউজ করা আপনার বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ইন্টার লেভেল, মিড লেভেলের অ্যাডভান্স। ঠিক আছে? অ্যাডভান্সমেন্ট কেউ কোনোদিন আপনাকে অ্যাডভান্স করে দিতে পারবে না, দুনিয়ার কোথাও এরকম পাবেন না যে কেউ একজন আপনাকে অ্যাডভান্স অনেক কাজ শিখাই দিছে। বিষয়টা এরকম না, অ্যাডভান্স কিছু ট্রাবল শুটিং আপনাকে হয়তো দেখাই দিবে, সেটার উপরে আপনি আপনার অ্যাডভান্সমেন্ট করতে হবে। রাইট? এনহ্যান্সমেন্টের দায়িত্ব নিজের। সো
আমরা একটা কোর্স ডিজাইন করেছি। এইখানে হচ্ছে আমরা বেশ কিছু কোর্স মডিউল সাজাইছি। এইখানে আমরা আপনার ডেভঅপস এর ফুল প্র্যাকটিসের জন্য যা টুলস টেকনোলজি লাগবে সেটার একটা লিস্ট আউট করেছি, রাইট? লিস্ট আউট করে ওইগুলা কিভাবে ইনস্টলেশন করতে হয়, কনফিগার করতে হয়, সেইটা ডেভেলপমেন্ট সাইকেলের সাথে কিভাবে ইন্টারাক্ট করে সেই জিনিসটা বোঝানো। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট সাইকেলটা সম্পর্কে বোঝানো, আপনার গিট কিভাবে ম্যানেজ করতে হয়, হ্যাঁ, সফটওয়্যার সার্ভার কিভাবে ম্যানেজ করবেন, আপনার আপনার হচ্ছে কুবারনেটিস ক্লাস্টার কিভাবে ম্যানেজ করবেন, ডকারাইজ কিভাবে করবেন, হ্যাঁ, এই জিনিসগুলোর উপরে একটা আমরা হচ্ছে কোর্স মডিউল ডিজাইন করেছি। সেই কোর্স মডিউলটা সম্পর্কে আপনাদেরকে একটু জাস্ট এখন হাই লেভেলে বলবো। সেটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে ডেভঅপস এর ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো। আজকে আমরা যে ডেভঅপস সম্পর্কে বলেছি এইটাও মোটামুটি আপনাদের ফান্ডামেন্টাল কভার হবে, কিন্তু আমরা যখন ক্লাস শুরু করব আমরা এটার আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনার কোলাবোরেশনস এর ইম্পর্টেন্স, আন্ডারস্ট্যান্ডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি, ওইটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করা হবে এবং ডেপথ লেভেলে আলোচনা করা হবে। দেন হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশনকে ডেপ্লয় করার জন্য, মানে ইউজারকে আমরা ইউজ করতে দেওয়ার জন্য, এখন তো ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন হয়, রাইট? সো ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যানেজ করতে হয়, ঠিক আছে? এখন ওয়েব অ্যাপ্লিকেশন বলতে হচ্ছে ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় বেশ কিছু ওয়েব অ্যাপ্লিকেশন আছে। অ্যাপাচি আছে, এনজিনিক্স আছে, আইএএস আছে, অ্যাপাচি টমকেট আছে, রাইট? এর মধ্যে এনজিনিক্স হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আমরা অ্যাপাচি এনজিনিক্স হচ্ছে ওয়েব সার্ভিস আপনি কিভাবে কনফিগার করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে ডিটেইল একটা গাইডলাইন দিব, ইনস্টলেশন করে একটা অ্যাপ্লিকেশনকে। আর এই কোর্সের একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট বেসড কোর্স, ঠিক আছে? আর এই কোর্সটা হচ্ছে 85%ই হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্স, ঠিক আছে? এখানে হচ্ছে ওই যে অ্যাজ ইউজুয়াল হচ্ছে একটা স্লাইড শো নিয়ে এসে আপনাদেরকে পড়ায় চলে যাবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? আমি এখানে চেষ্টা করি যেটা হচ্ছে আপনার আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আমি যে দীর্ঘ 12 বছর বা 12 বছর প্লাস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমি আমার এন্টায়ার লাইফে হচ্ছে বিভিন্ন প্রবলেম গুলাকে আমি কিভাবে সলভ করছি, এই সলভ করার ওয়েগুলা শিখাই দেওয়ার চেষ্টা করি আমি, ঠিক আছে? আমি কিভাবে আমার প্রবলেমটা আসলে, একটা নতুন প্রবলেম আসলে আমি এটাকে কিভাবে সলভ করি, এই একটা নতুন টেকনিক আপনাদেরকে শিখে দাও। আপনি হয়তো একটা ওয়েতে জানেন, আমি নতুন করে আপনাকে আরেকটা ওয়েতে শিখিয়ে দিলাম, ঠিক আছে? এটার কম্বিনেশনটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো ওয়েব সার্ভারের ক্ষেত্রে আমরা যেখানে ওয়েব সার্ভার সম্পর্কে বলবো, তারপর হচ্ছে আমরা ওয়েব সার্ভার অ্যাপাচি এনজিনিক্স দেখাবো। এখানে একটা ওয়েব সার্ভার দিয়ে আমি মাল্টিপল অ্যাপ্লিকেশন কিভাবে সার্ভ করব, সেটার জন্য ভার্চুয়াল হোস্টিং করতে হয়, রিভার্স প্রক্সি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এসএসএল কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে? এইসব প্রক্সির মাধ্যমে একটা অ্যাপ্লিকেশনের কিভাবে হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করা যায়, এই টোটাল জিনিসটা হচ্ছে আমরা করে দেখাবো ইনশাল্লাহ আমাদের এই যে ওয়েব সার্ভারের পার্টটাতে। সো এখানে আপনার একটা মনোলিথিক অ্যাপ্লিকেশনকে আমরা প্রথম ডেপ্লয় করব, সেটাকে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করব, মাল্টিপল ওয়েব সার্ভার থাকবে, একটা লোড ব্যালেন্সার থাকবে, লোড ব্যালেন্সার আবার লোড ব্যালেন্সার থাকবে হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করার জন্য, ঠিক আছে? দিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশনকে হাই অ্যাভেলেবল কিভাবে করতে পারি, আমরা একটা অ্যাপ্লিকেশনকে হচ্ছে যেখানে 10 জন ইউজার ইউজ করলে অ্যাপ্লিকেশন হচ্ছে বসে যাইতো, সেই অ্যাপ্লিকেশন আমরা কিভাবে হাই অ্যাভেলেবিলিটি ইনশিওর করবো সেই জিনিসটাকে আমরা মিলিয়নস অফ হচ্ছে ট্রানজেকশন আপনি করতে পারবেন, এই জিনিসগুলো আপনি কিভাবে করতে পারবেন সেই জিনিসগুলো প্র্যাকটিক্যাল দেখানো হবে ইনশাআল্লাহ। তারপরে পার্টে হচ্ছে আমরা অ্যানসিবল অ্যানসিবল ফর কনফিগারেশন ম্যানেজমেন্ট। আপনার উপরেরটাতে হচ্ছে আপনি দেখবেন যে একটা মানে কয়েকটা অ্যাপ্লিকেশনকে আমরা ডেপ্লয় করে দেখাচ্ছি। ডেপ্লয় করার জন্য ফুল জিনিসগুলা হচ্ছে আপনার লিনাক্সে কমান্ড লিখে 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 আমরা ডেপ্লয় করতেছি। দেন আমরা এই লিনাক্সের কমান্ড গুলা কি, আমার একটা কনফিগারেশন, মানে প্রত্যেকটাই তো কনফিগারেশন, রাইট? এই কনফিগারেশন গুলাকে ম্যানেজ করার জন্য আমরা অ্যানসিবল ইউজ করব, ঠিক আছে? আমরা অ্যানসিবলের মধ্যে হচ্ছে আমরা অ্যাডহক বেসিসে কিভাবে কমান্ড রান করতে হয়, অ্যানসিবল প্লেবুক কিভাবে রান করতে হয়, একটা অ্যাপ্লিকেশনকে একটা অ্যানসিবল প্লেবুক রান করে দিলে একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় হয়ে যাবে, এই ফুল কাজটা কিভাবে করতে হয়, হ্যাঁ, অ্যানসিবল গ্লাক্সি কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। তার মানে কি আমরা এখানে আরেকটা টুলস দেখাবো। প্রথম আমরা কি পাইলাম, প্রথমে আমরা অ্যাপাচি দেখাবো, এনজিনিক্স দেখাবো, রাইট, এইচএ প্রক্সি দেখাবো। সো এখানে তিনটা তারপরে এই যে এগুলা রান করার জন্য, একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য আমাকে এখানে ডেটাবেস লাগবে, সো মাইএসকিউএল ডেটাবেস কিভাবে ম্যানেজ করতে হয় সেগুলো আমরা দেখাবো, রাইট? এগুলো দেখাই হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করলাম। দেন হচ্ছে আমরা অ্যানসিবল দিয়ে হচ্ছে এই সেম কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আর গিট ভার্সন কন্ট্রোলিংটা হচ্ছে এখানে মানে আমি খুব প্রায়োরিটি দিয়ে দেখাই যে একজন ডেভেলপার
ডেভেলপমেন্ট টিম কাজ করা শুরু করতে সেই গিট কিভাবে ইউজ করবে, একটা গিটের হচ্ছে আমরা গিট হাবে একটা প্রজেক্ট তৈরি করা, অর্গানাইজেশন তৈরি করা, সেই অর্গানাইজেশনের আন্ডারে রিপোজিটরি তৈরি করা, সেই রিপোজিটরিতে অ্যাক্সেস ম্যানেজ করা, রিপোজিটরিতে ডাইনামিক ব্রাঞ্চিং এনেবল করা, এবং হচ্ছে গিট ব্রাঞ্চ প্রোটেকশন কিভাবে করতে হয় সেটা এনেবল করে দেওয়া, ঠিক আছে। এবং গিট ম্যানেজ করার জন্য আপনাকে হচ্ছে কমান্ড লাইনে আপনি কিভাবে গিটকে ম্যানেজ করবেন, ফুল জিনিসটা হচ্ছে আপনাদেরকে একটা চিট শিটে দেওয়া হবে এবং করে দেখানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এখানে আপনি 3 টায়ার আর্কিটেকচার কিভাবে ডিফাইন করবেন, হ্যাঁ, সেগুলো আমরা ডিটেইল আকারে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা সিআইসিডির ক্ষেত্রে আমরা জেনকিন্সটা ইউজ করে থাকি। জেনকিন্সের ক্ষেত্রে আমরা জেনকিন্স কিভাবে ইনস্টল করতে হয়, প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, জেনকিন্সের হচ্ছে ইউজার অ্যাক্সেস কিভাবে ম্যানেজ করতে হয়, তারপরে হচ্ছে বিল্ড সার্ভার কিভাবে অ্যাড করতে হয়, প্লাস মাল্টি স্টেজ বিল্ডের জন্য হচ্ছে জেনকিন্স পাইপলাইন কিভাবে লিখতে হয়, একটা পাইপলাইন ফাইল লিখে আপনি একটা অ্যাপ্লিকেশন ফুল ডেভেলপমেন্ট সাইকেল কিভাবে ম্যানেজ করবেন। জেনকিন্সের সাথে আমরা ডকার কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, ইন্টিগ্রেট করে জেনকিন্সের মাধ্যমে ডকারের মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এবং সার্ভারের মনিটরিং এর জন্য আমরা অবশ্যই প্রমিথিউস, গ্রাফানা, নোড এক্সপোর্টার দেখাবো। প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন মনিটরিং এর জন্য হচ্ছে আমরা যখন কুবারনেটিস ক্লাস্টার ইউজ করব বা অ্যাপ্লিকেশন মনিটরিং এর জন্য আমরা ইএলকে স্ট্যাকটা দেখাবো ইনশাআল্লাহ, যেটা আমাদের এখানে লেখা নাই আর কি, ঠিক আছে। ডকারের ক্ষেত্রে আমরা আইসা একটা অ্যাপ্লিকেশনকে আপনি ডকার অ্যাপ্লিকেশন কিভাবে ডকারাইজ করবেন এটা একটু পরে আসে, আগে আসে হচ্ছে ডকারকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, ডকার ইনস্টলেশন করা, ডকার নেটওয়ার্ক সেট আপ করা, তারপরে আলাদা নেটওয়ার্কের মধ্যে আপনি আপনার কাস্টম নেটওয়ার্কের মধ্যে ডকার কন্টেনার কিভাবে রান করবেন, ডকার কন্টেনার ইনস্পেক্ট কিভাবে করতে হয়, ডকার কম্পোজ কিভাবে ইউজ করতে হয়, এগুলো সম্পর্কে বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে একটা একটা অ্যাপ্লিকেশনকে কিভাবে আপনি ডকারাইজ করবেন, ডকারাইজ করতে গেলে আপনি ডকার ফাইল কিভাবে লিখবেন সেই জিনিসগুলো দেখানো হবে, ডকারের ইমেজ কিভাবে তৈরি করবেন, সেই ইমেজকে ডকার হবে কিভাবে স্টোর করবেন, সেখান থেকে আপনি আবার প্রাইভেটলি গিয়ে ওই ইমেজকে আপনি কিভাবে পুল করে আপনার অ্যাপ্লিকেশনে ডেপ্লয় করবেন, এই ফুল প্রসেসটা আমাদের এখানে দেখানো হয়। ডকারের উপরে আমাদের 5টা ক্লাস হয়, ঠিক আছে। আমরা সবচেয়ে বেশি টাইম দিই হচ্ছে ডকার কুবারনেটিসের উপরে, কারণ ইন্ডাস্ট্রির এখন সবচেয়ে বেশি নিড হচ্ছে আপনার কন্টেনারাইজেশন শেখা, রাইট। সো ডকারের ক্ষেত্রে আমরা 4টা না 5টা ক্লাস নেই, কুবারনেটিস এর ক্ষেত্রে আমরা প্রায় 7টা ক্লাস নেই। কুবারনেটিস এর ক্ষেত্রে এখানে তো একদম জাস্ট 3 লাইন লিখে রাখছি আমরা। কুবারনেটিস এর ক্লাসটা আপনি শেষ করলে মোটামুটি আপনি কনফিডেন্ট পেয়ে যাবেন, আপনি এখন যে কোনো ক্লাসটা ঢুকে কাজ করতে পারবেন। সো আমরা ক্লাসটার তৈরি করা থেকে শুরু করে ইন্ডিভিজুয়ালি অবজেক্ট গুলাকে পড়াই, ওই অবজেক্ট গুলার উপরে অবজেক্ট গুলাকে ইউজ করে আমরা প্রোডাকশন গ্রেডের অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখাই এখানে, ঠিক আছে। এবং হচ্ছে একটা দুইটা অ্যাপ্লিকেশন না প্রায় 3টা 4টা অ্যাপ্লিকেশন আমরা ডেপ্লয় করে দেখাই। এবং কুবারনেটিস এর মধ্যে আর্গো সিডি মাধ্যমে কিভাবে আপনি সিডি করতে পারবেন সেটা দেখানো হয়। কুবারনেটিস ক্লাসটা কিভাবে মনিটর করতে হয়, কুবারনেটিস এর মধ্যে আপনি ইএলকে কিভাবে সেট আপ করতে হয়, ঠিক আছে। কুবারনেটিস থেকে বা এক্সটার্নাল ইউজারকে আপনি এক্সপোজ করার জন্য মেটাল এলবি কিভাবে কনফিগার করে নিতে হয়, ঠিক আছে। ইনগ্রেস কন্ট্রোলার কিভাবে ম্যানেজ করতে হয়, ইনগ্রেস কিভাবে ম্যানেজ করতে হয়, ইগ্রেস ট্রাফিক কিভাবে ম্যানেজ করতে হয়, এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা কুবারনেটিসে দেখে, সেখানে প্রায় 8টা ক্লাস হয়, 7টা থেকে 8টা ক্লাস হয়, ঠিক আছে। এইটুকু কমপ্লিট হওয়ার পরে মোটামুটি আমরা ডেভঅপস এর সকল টুলস সম্পর্কে জেনে গেলাম। দেন হচ্ছে আমরা ডেভঅপস এর টুলস জানলাম, কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রি এখন যেভাবে গ্রো করতেছে ম্যাক্সিমাম কাজই হচ্ছে ক্লাউড এনভায়রনমেন্টে করতে হয়। সেক্ষেত্রে আপনি একটা এডাব্লিউএস এর মধ্যে আপনি কিভাবে একটা বিপিসি তৈরি করবেন, সেই কাস্টম বিপিসির মধ্যে আপনি কিভাবে প্রাইভেট প্রাইভেট পাবলিক সাবনেট তৈরি করবেন, সেখানে হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করবেন, সিআইসিডি করবেন, লোড ব্যালেন্সার দিয়ে অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করবেন, সেগুলো সেগুলো দেখানো হয়। প্লাস হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করার জন্য হচ্ছে যে আপনার এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা তো হচ্ছে গ্রাফিক্যাল ইউজার দিয়ে ডেপ্লয় করি, সেই সেম ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা আবার টেরাফর্ম দিয়ে হচ্ছে কোড লিখি, টেরাফর্ম দিয়ে আমরা কিভাবে ডেপ্লয় করতে পারি সেটা সম্পর্কে এখানে কথা বলা হয়। তারপর হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করি, ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আপনি 3 টায়ার অ্যাপ্লিকেশন, 2 টায়ার অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশনের হার্ডওয়্যার সাইজিং কিভাবে করবেন, আপনি কিভাবে ডিসিশন নেবেন আপনার কোন অ্যাপ্লিকেশনটা কোন টায়ারে হবে, কিভাবে ডেপ্লয় হবে, সিস্টেম আর্কিটেকচার কিভাবে ডেভেলপ করবেন, স্কেলেবিলিটি হাই, মানে পারফরমেন্স, হাই পারফরমেন্স ইউজ করার জন্য আপনি হচ্ছে কখন কোন আর্কিটেকচার ইউজ করবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে
উম, দেখানো হবে, মানে পড়ানো হবে, এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে যে ইনফ্রাস্ট্রাকচার আপনি কিভাবে ডিজাইন করতে পারবেন। সো এই কোর্সটাতে হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা এই টপিকগুলো আমরা কভার করব, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এই কোর্স কাদের জন্য, এটার কথা এখানে বলা হয়েছে। এই কোর্সটা আমরা ডিজাইন করছি হচ্ছে একেবারে ফ্রেশার যারা তাদের জন্য না, ঠিক আছে? একেবারে প্রেশার, ইন্ডাস্ট্রিতে কাজই করে নাই বা লিনাক্সের কমান্ডই দিতে পারে না, এসব লোকজনের জন্য এই এই কোর্স না। এই কোর্সটা হচ্ছে মিড লেভেলের লোকজন, যারা আইটি ম্যানেজার আছে, আইটি লিডার আছে, সফটওয়্যার ডেভেলপার আছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে, ক্লাউড ইঞ্জিনিয়ার রোলে কাজ করতেছে, অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। সে এক একটা ফিল্ডে কাজ করতেছে, কিন্তু দিন শেষে তারা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, রাইট? সো আপনার আইটি লিডার্স বা আইটি ম্যানেজার যারা আছে, তারা হয়তো নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিন সম্পর্কে খুব ভালো জানে। তাদেরকে তাদেরকে এসডিএলসি লাইফ সাইকেলটা শিখানোর পরে অটোমেশন আসলে দিন শেষে সবাইকে শিখাইতে হবে, রাইট? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে সিস্টেম সম্পর্কে জানে, ক্লাউড ইঞ্জিনিয়ার হচ্ছে ক্লাউড সম্পর্কে জানে, কিন্তু তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিএসিডি পাইপলাইন কিভাবে করছে সেগুলো জানে না। অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে বেশ ভালো জানে এবং টেস্টিং সম্পর্কে জানে না, তাদেরকে হচ্ছে সিএসিডি পাইপলাইন আপনি কিভাবে বোঝাবেন। সফটওয়্যার ডেভেলপার ডেভেলপমেন্ট পারে, কিন্তু অপারেশনে কিভাবে এটা অ্যাপ্লিকেশনে রান করে সেটা কিভাবে করবে, সেই জিনিসগুলোকে সিঙ্ক আপ করা। দিন শেষ আসলে আপনারা যারাই আসবেন, এই কোর্স যখন শেষ হবে আপনি দেখবেন যে আপনার ফিল্ড থেকে এসে আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা গাইডলাইন্স আপনি পেয়ে গেছেন। আমি আপনাকে বলবো না আমি আপনার কোর্স শেষ হয়ে গেছে আপনি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার, কিন্তু ইউ হ্যাভ গাইডলাইন যে আপনি কিভাবে হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে নিজের রোলটাকে তৈরি করবেন, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে আমরা মানে আমরা প্রিপেয়ার করি আর কি, যে মোটামুটি হচ্ছে লিনাক্স সম্পর্কে জানা, তারপরে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে মোটামুটি জানা, শেল স্ক্রিপ্ট সম্পর্কে জানে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সম্পর্কে যারা কিছুটা জানে, এরকম লোকজন হচ্ছে আমরা কোর্সটাতে প্রিপেয়ার করছি আর কি, ঠিক আছে? যা আমরা এই কোর্সটা হচ্ছে আমরা হ্যান্ডস অন ল্যাব করাই, ম্যাক্সিমামটাই হচ্ছে হ্যান্ডস অন ল্যাব থাকবে, ঠিক আছে? আপনার প্রোডাকশন গ্রেডে আপনি অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করবেন, একদম ওই যে হ্যালো ওয়ার্ল্ড টাইপের কোনো অ্যাপ্লিকেশন আমরা দেখাই না, ঠিক আছে? আপনাকে এখানে একটা মানে কাস্টম বিল্ড অ্যাপ্লিকেশন ডেপ্লয় করে আপনি নর্মালি আপনি যেরকম একটা সফটওয়্যার ডেভেলপার আপনাকে সফটওয়্যার ডেভেলপ করে দিচ্ছে, আপনি সেটাকে ডেপ্লয় করতেছেন, এরকম আমাদের কিছু ডেভেলপ করা সফটওয়্যার আছে। সেই ডেভেলপ করা সফটওয়্যারগুলোকে আপনি কিভাবে ডেপ্লয় করবেন সেই সম্পর্কে এখানে বলা হবে আর কি, মানে দেখানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা নর্মালি হচ্ছে ভার্চুয়াল ল্যাব তৈরি করি। আপনার হচ্ছে ভিএমআর ওয়ার্কস্টেশন বা যারা ম্যাক ইউজ করেন ভিএমআর ফিউশন ইউজ করতে পারেন, বা ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন। আমরা ভার্চুয়াল বক্স বা ভিএমআর ওয়ার্কস্টেশন টুলটাকে আমরা ইউজ করে থাকি। এই কোর্সের লার্নিং ম্যাটেরিয়ালস এর মধ্যে হচ্ছে আমরা প্রেজেন্টেশন ফাইল দিব, পিডিএফ ফাইল দিব, ক্লাসের লেকচারের টেক্সট দেবো, সেশনের রেকর্ড দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেশন, কোশ্চেন কমেন্টস কনসার্ন, ঠিক আছে? আমরা হচ্ছে মোটামুটি 10 মিনিটের মতো বা 15 মিনিটের মতো কোশ্চেন নিব। সো আপনারা একজন একজন করে হ্যান্ড রেজ করেন, আমরা হচ্ছে আপনাদের আহ, ওই হ্যান্ড রেজ অনুযায়ী আমরা হচ্ছে কথা বলবো আর কি, যারা কোশ্চেন করতে চান আর কি। সো ওভারঅল আমি সবাইকেই আস্ক করব যে আমরা যা মানে বললাম বা যা পড়াবো বললাম, সেটার উপরে আপনাদের কার কি কোশ্চেন আছে বা কোনো কিছু জানা থাকলে আপনারা বলতে পারেন। যে আপনি যে প্রি রিকুইজিট বললেন না, সেক্ষেত্রে লিনাক্সের কতটুক জানা থাকা লাগবে, বা লিনাক্সের এটা একটু অপারেটটা, বেসিক অপারেটটা করতে পারলেই হবে। যেমন মনে করেন আমরা যারা আইটির বা টেলিকমের, তারা তো বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার কোডিং সম্পর্কে, পাইথন বা যে ধরনের কাজ করে, এগুলো নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। সেটা কি কোনো আমাদের জন্য ডিফিকাল্টিস তৈরি করবে কিনা এই কোর্স না, করার আমরা ক্ষেত্রে? হচ্ছে মানে আপনি মোটামুটি একটা লেভেল পর্যন্ত জানা থাকলে আমরা যেটা চেষ্টা করব যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পুরোটাই আপনাদেরকে হচ্ছে বোঝাই হচ্ছে, তারপরে হচ্ছে আপনাকে আহ, এটার সাথে ফ্লোতে নিয়ে আসে আর কি, ঠিক আছে? মূলত কোর্সটা ডিজাইন করাই হয়েছে এই জন্য যে আমরা হচ্ছে যতটা কি বলে অর্গানাইজড ওয়েতে আপনার হচ্ছে কোর্সের হচ্ছে একটা আহ, মানে সাইকেল ডেভেলপ করা আর কি। তো আশা করি এইটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না আর কি, ইনশাআল্লাহ।
জি জি। আর ভাই একটা এডাব্লিউএস কথা, এর এবং আজিউর এর কি শিখাবেন, এটা একটু যদি আবার একটু মানে আগের বু- স্লাইড গুলোতে কি বু- দেখেছে, বুঝি নাই, আবার একটু বলেন। এডাব্লিউএস বা অ্যাজিওর নিয়ে কি কি শেখানো হবে এখানে একটা। এডাব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব, এডাব্লিউএস এর হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে আপনি একটা আহ, প্রথমে হচ্ছে আমরা আইএমটা ম্যানেজ করা, এডাব্লিউ মানে যে কোনো ক্লাউডের ক্ষেত্রে আইএমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আইএম যদি কোনো কারণে হচ্ছে উল্টাপাল্টা থাকে, আপনার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আপনি ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে, সো এডাব্লিউএস এর আইএমটা ম্যানেজ করা, তারপর হচ্ছে বিপিসি তৈরি করা, বিপিসির বিপিসির ফুল জিনিস, ফুল ফ্লোটা, তারপরে পাবলিক সাবনেট প্রাইভেট সাবনেট তৈরি করা, সেই সাবনেট অনুযায়ী হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, লাইক হচ্ছে একটা ইসিটি তৈরি করা, ইসিসি তৈরি করে সেখানে হচ্ছে আপনার কোনো একটা সার্ভিসকে রান করার জন্য হচ্ছে সিকিউরিটি গ্রুপ ট্রুপ এগুলা কনফিগার করা। ঠিক আছে, তারপর হচ্ছে জি এডাব্লিউএস এর মধ্যে হচ্ছে আমরা লোড ব্যালেন্সার সেট আপ করে হাই অ্যাভেলেবল অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে পারি, এডাব্লিউএস এর সিআইসিডিটা আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করি। তাছাড়া আমরা যে কাজটা করি টেরাফর্মের মাধ্যমে, এই কাজগুলো যেগুলো আমরা গ্রাফিক্যাল ইউজারে করতাম, সেই কাজগুলোকে হচ্ছে আমরা আবার টেরাফর্মের মাধ্যমে কোডের মাধ্যমে কিভাবে ডেপ্লয় করতে হয় সেই জিনিসটা আমরা দেখাই, এই আর কি। থ্যাংক ইউ। হুম, এটা। আচ্ছা ভাইয়া, ওই আপনি ওই সিকের মানে কুবারনেটিস এর কোন পর্যন্ত দেখাবেন, বা কুবারনেটিসটা বেসিক্যালি এখানে কোন কাজে ব্যবহার করবেন কিভাবে, এই মানে আপনার টেস্ট এনভায়রনমেন্টে? আচ্ছা, কুবারনেটিস তো হচ্ছে আমরা মানে প্রোডাকশন গ্রেডের ক্লাস্টার কিভাবে সেট আপ করতে হয় সেটা তো অবশ্যই দেখাবো। হ্যাঁ, মানে আমরা হচ্ছে 3 নোডের একটা ক্লাস্টার সেট আপ করবো, সেই ক্লাস্টারের মধ্যে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দেখাবো। এখন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে গেলে আপনার কুবারনেটিসের নেটওয়ার্কিং সম্পর্কে জানতে হবে, কুবারনেটিসের সিকিউরিটি সম্পর্কে জানতে হবে, আপনার হচ্ছে কুবারনেটিসের অবজেক্ট গুলো সম্পর্কে জানতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে পড সম্পর্কে, ডেভেলপমেন্ট সম্পর্কে, পারসিস্টেন্স ভলিউম, তারপর হচ্ছে সিক্রেট কনফিগ ম্যাপ, রাইট, তারপর হচ্ছে আপনার পিভিসি, এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। সো প্রথমে আমরা মূলত অবজেক্ট গুলা পড়াই। ঠিক আছে, প্রত্যেকটা অবজেক্টের এক্সাম্পল সহ আপনাদেরকে শেখানো হবে। দেন হচ্ছে এই অবজেক্ট গুলাকে ইউজ করে আপনার প্রোডাকশন গ্রেডের একটা বা দুইটা অ্যাপ্লিকেশনকে ডেপ্লয় করে দেখানো হবে। এখন অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে গেলে আপনার এখানে মেটাল এলবি সেট আপ করতে হয়, ইনগেজ কন্ট্রোলার সেট আপ করতে হবে, তারপর হচ্ছে কুবারনেটিস এর ডেভেলপমেন্ট অটোমেশনের জন্য আবার আর্গো সিটি ডেপ্লয় করতে হয়, কুবারনেটিস এর ক্লাস্টার সেট আপ করার জন্য সেপারেট ভাবে আবার প্রমিথিয়াস গ্রাফানা হেলম চার্ট ইউজ করে ডেপ্লয় করতে হয়। প্লাস হচ্ছে আপনার ইএলকে যখন আমরা সেট আপ করি, ইএলকে কিভাবে কনফিগার করতে হয়, এখানে সার্ভিস অ্যাকাউন্টের বিষয় আছে, রাইট। তারপর হচ্ছে ক্লাস্টার রোল, রোল বাইন্ডিং, এগুলা নিয়ে আমরা আলোচনা করবো। সো আপনি যদি আমাদের এই কোর্সটা কমপ্লিট করেন, সিকে এর মোটামুটি হচ্ছে 75% কভার হয়ে যায়। ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট নাই তাহলে? না ভাই, আমরা হচ্ছে কোনো কোড লিখবো না। ঠিক আছে, আমাদের ডেভেলপ করা কোডের উপরে আমরা হচ্ছে ডেভলপস কাজ করি, মূলত ডেভলপস এখানে কাজ করে। ঠিক আছে, যে আপনার একটা সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে, সেই ডেভেলপ হওয়া সফটওয়্যারে আপনি কিভাবে মানে ফুল পাইপলাইনটা ম্যানেজ করবেন, সেই কাজটাই হচ্ছে মূলত ডেভলপস করে থাকে। তো আমরা হচ্ছে ওই কনসেপ্টেই আছি, আমরা কোনো ডেভেলপমেন্ট করব না। তাহলে আচ্ছা প্রোগ্রামিং নলেজ না থাকলেও চলবে? প্রোগ্রামিং নলেজ একেবারে না থাকলে বিষয়টা চলবে, বিষয়টা তা না। আপনার প্রোগ্রামিং এর সাইকেলটা আমরা যখন শিখাবো, তখন আমরা প্রোগ্রামিং এর যে জিনিসগুলা, লাইক হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, একটা অ্যাপ্লিকেশনের বিভিন্ন এরর কোডের উপরে বেস করে আপনার অ্যাপ্লিকেশনের এটা কি অ্যাপ্লিকেশন এরর না সিস্টেম এরর, এই জিনিসগুলো সম্পর্কে আপনার একটা লেভেল পর্যন্ত শেখানো হবে ইনশাআল্লাহ। আপনার বেসিক স্ক্রিপ্টিংটা জানা থাকলে ভালো, এই আর কি। আচ্ছা, ওই প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া কিভাবে সফটওয়্যারটা ডেভেলপ করব এটা এখানে? ভাইয়া আমরা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করব না, আমরা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করা সফটওয়্যারকে আমরা ডেভঅপস এর প্র্যাকটিসে কিভাবে আনবো সেটা নিয়ে আমরা কাজ করব। ফর এক্সাম্পল আমরা ডেভেলপার না, ঠিক আছে, আমরা তো ডেভেলপার না। ডেভেলপার হচ্ছে সোর্স কোড সোর্স কোড লিখছে, লিখে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার প্রোডাকশন পর্যন্ত ডেভেলপমেন্টের জন্য
হ্যাঁ, যে কাজগুলা করতে হয় সেই কাজগুলোই মূলত ডেভঅপস করে। এখন ডেভেলপমেন্ট করতে গিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশনের কোনো একটা ইরর আসতেছে, সেই ইররটা দেখে আপনি ডেভেলপারকে নোটিফাই করা যে ভাই আপনার এই প্রবলেমটার কারণে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে না। এই যে ইররটাকে আপনি ফিগার আউট করে এটা যে ডেভেলপমেন্টের প্রবলেম না অপারেশনের প্রবলেম যে ফিগার আউট করলেন, এই প্রবলেম ফাইন্ড আউট করা এবং রেজুলেশন করার কাজগুলো হচ্ছে ডেভঅপসকে করতে হয়। সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ এখানে দেখাবো। ক্লিয়ার ভাই? স্যার জি। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে নর্মালি আমরা যে যেগুলো দেখি অনলাইনে যে ডেভঅপস ইঞ্জিনিয়ারের জন্য জবের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, তো জি ভাই। ওইটার বেসিক কিছু অর্গানাইজেশন আছে, কেউ ডট নেট এর কাজ করে, কোনো কোনো অর্গানাইজেশন নোড জেএস এর কাজ করে, কেউ আবার পাইথনের মানে অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করা। তো সেক্ষেত্রে কি স্যার ধরুন এক একটা বিভিন্ন অ্যাপ্লিকেশন তো বিভিন্ন ভাবে সিস্টেমে ডিপ্লয় করতে হয়, মানে আপনি যেভাবে বলতেছেন যে সিআইসিডি করে বা ফুল ডেভঅপস প্রসেসটা ফলো করে। তো সেক্ষেত্রে কি স্যার এজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার কি সব ধরনের টেকনোলজি, ধরেন আমি কিভাবে একটা ডট নেট অ্যাপ্লিকেশন বিল্ড করবো এটাও জানতে হবে, কিভাবে একটা নোড জেএস ওইটাও জানতে হবে, কিভাবে একটা পাইথন, মানে তিনোটাই জানতে হবে, নাকি জাস্ট হচ্ছে যে মানে প্রাইমারিলি একটা শিখতে হবে আর বাকিগুলা সিমিলার টাইপেরই? মানে এই জিনিসটা কি স্যার একটু মানে ক্লিয়ার করা যায়? মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি একটু কনফিউজ। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে এজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনার মাল্টিপল স্টেক কিভাবে ডেপ্লয় করতে হয় সেটা আপনাকে জানতেই হবে। এটা ম্যান্ডেটরি। হুম। এবার আমরা হচ্ছে যেমন পিএসপির অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে হয় সেটাও জানতে হয়। জাবার জার ফাইল কিভাবে আপনাকে বিল্ড করে সেটাকে ডমকেট দিয়ে কিভাবে সার্ভ করবেন সেটাও জানতে হবে। ডটনেট করে ডেভেলপ করে ক্যাস্টেল দিয়ে এটাকে কিভাবে ডেপ্লয় করতে হবে সেটাকে আপনাকে জানতে হবে। ঠিক আছে? এখন আপনি ডে ওয়ানে এগুলো সব জানবেন না, রাইট? আমরা আমাদের কোর্সে হয়তো আপনাকে দেখাবো যে পিএইচপি কিভাবে অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে হয়, জাভার অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে হয়, পাইথনের অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে হয়। আমরা তিনটা চারটা স্টেক আপনাকে শিখাই দেবো। এই তিনটা চারটা স্টেক যখন আপনি শিখবেন তখন আপনার কাছে যখন কোনো নতুন স্টেক আসবে আপনি সিম্পল দেখবেন যে আপনি আপনি তো জানেন যে এই জিনিসটা এইভাবে এইভাবে করতে হয়, তার মানে এই টেকনোলজির জন্য আমার এটা করার জন্য কি করতে হবে, জাস্ট ওইটুকু ঘাটলে আপনি বাকিটা করতে পারবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই, বলেন। জি। মানে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে আমি এজ এ ডেভেলপার সেই প্রসঙ্গে বলতেছি, কারণ একজন ডেভেলপার যখন এই ধরনের ডেপ্লয়মেন্টের চিন্তা করবে তখন তার তো অবশ্যই তার ডেভেলপমেন্টের মধ্যেই তার মানে এই এনভায়রনমেন্টটা তার তৈরি করতে হবে, যে সেটাকে ডকারাইজ করবে এই অ্যাপ্লিকেশনটা, রাইট? এটা আসলে এখানে তাহলে ডেভঅপস আসলে এখানে মানে দরকারটা কি হচ্ছে? মানে এখানে তো ফার্স্ট অফ অল যে আপনি যে আপনার অ্যাপ্লিকেশনটা যে আপনি কনফিগারেশন মানে ডকারের যে ডকার ফাইলটা, এটা তো আপনার এজ এ ডেভেলপারের অ্যাপ্লিকেশনের মধ্যেই তো এটা আহ, ইয়ে করা মানে রাইট করতে হচ্ছে। তাহলে এখানে ডেভঅপসটা মানে এখানে ডেভঅপ ইঞ্জিনিয়ারের কাজটা আসলে কোন কোন পার্টটাতে হচ্ছে, আমি এটা একটু বুঝতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লিয়ার। এখন দেখেন আপনি একজন ডেভেলপার হিসেবে আপনার কাজ কি হবে, মানে আপনি যদি মানে স্ট্রিমলাইন্ড অর্গানাইজেশনে কাজ করেন আপনার কাজ হচ্ছে সোর্স কোড লেখা, রাইট? ফাংশন মানে সোর্স কোড লেখা ফাংশনালিটি কাজ করলে আপনার পারপাস সার্ভ। কিন্তু এই যে আপনার ডকার ফাইল আপনি লিখলেন, আপনি ডকার ফাইল লেখার ক্ষেত্রে সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসটা ফলো করছেন কি করছেন না সেটা আপনি হয়তো জানেন যে আপনি সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস ফলো করছেন। তো অনেক ক্ষেত্রে হয় না যে আমি আমার সার্ভ করার জন্য ডেভেলপমেন্ট মেন্টালিটি থেকে আমি আমার সার্ভ করার জন্য যেটা করা দরকার সেটা আমি করে দিছি। তো আপনি যে ডকার ফাইলটা লিখছেন এটা কি স্ট্যান্ডার্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা সেটাও অ্যাটলিস্ট মোটিভ মানে আহ মানে কি বলে রিভিউ করার জন্য কাজটা হচ্ছে ডেভঅপস করে। তাছাড়া আপনি শুধু ডকার ফাইল লিখতেছেন, আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করেন না, রাইট? আমরা অ্যাপ্লিকেশন ডকার ফাইল দিয়ে আপনি যে অ্যাপ্লিকেশন লিখছেন সেটাকে আমি কুবারনেটিসে ডেপ্লয় করব। এখন কুবারনেটিসে ডেপ্লয় করার জন্য স্ট্রেট ফরওয়ার্ড ডকারে যেমন আপনি ডকার কম্পোজ আপ করে দিলে অ্যাপ্লিকেশন আপ হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। আপনার এই অ্যাপ্লিকেশনের উপরে বেস করে সে আবার ম্যানিফেস্ট ফাইল লিখতে হয়। ঠিক আছে? ম্যানিফেস্ট ফাইল লিখতে হয়, সিআইসিডির ফুল পাইপলাইন লিখতে হয়। ঠিক আছে? আপনি তো সিআইসিডি তে তো আপনার অ্যাক্সেসই থাকবে না, রাইট? আপনি সিআইসিডি কিভাবে লিখবেন, আপনার অ্যাপ্লিকেশন কোন ব্রাঞ্চে পুশ করলে সে কোন সার্ভারে অ্যাক্সেস
ডেপ্লয় হবে, এই ফুল কাজটা কিন্তু ডেভঅপসই করে। মানে অ্যাজ এ ডেভেলপার আপনার অ্যাক্সেস থাকবে সিআই/সিডির কি বলে আপনার গিট পর্যন্ত। আপনাকে গিট আপনি সোর্স কোড পুশ করে দিবেন। গিট থেকে এটা বিল্ড হওয়া, স্টেজিং এনভায়রনমেন্টে যাওয়া, টেস্ট এনভায়রনমেন্টে যাওয়া, প্রোডাকশন এনভায়রনমেন্টে যাওয়া, এই যে মাল্টিপল এনভায়রনমেন্টে আপনার অ্যাপ্লিকেশন যাচ্ছে, ডেপ্লয় হচ্ছে, এই ফুল প্রসেসটা যার মাধ্যমে করি সেটাই ডেভঅপস। এখন অ্যাজ এ ডেভেলপার আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে স্টাবলিশ করতে চান, হ্যাঁ, আপনি নিজেই ডেভঅপস হিসেবে কাজ করবেন, তখন আপনাকে কিন্তু ডকার জানতে হবে, আপনাকে কুবারনেটিস ডেপ্লয়মেন্ট জানতে হবে, কুবারনেটিস এর ক্লাস্টার সেট আপ করতে হবে, কুবারনেটিস এর ম্যানিফেস্ট ফাইল লিখতে হবে, ম্যানিফেস্ট ফাইল আবার ডেপ্লয় করতে হবে, আর্গো সিটি জানতে হবে, হ্যাঁ। আহ, এই যে ফুল সাইকেলটা, এই সাইকেলটা যদি জানেন আপনি, তাহলে নিজেকে আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। ক্লিয়ার ভাই? জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমার একটা একটা ছোট কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আচ্ছা, আমরা যে টেরাফর্ম এখান থেকে দেখবো, এইটা তো ডিরেক্টলি ক্লাউডের সাথে ইন্টারেক্ট, এইটা কি আমরা মানে আমাদের ল্যাবে বা আপনার মানে লোকালি ভাবে কোনো প্র্যাকটিস করার ওয়ে কি আছে বা করা যাবে কিনা? আমাদের এখানে লোকালি প্র্যাকটিসের কোনো কিছু সুযোগ নাই, হ্যাঁ। আচ্ছা, আপনার ডিরেক্টলি ক্লাউডেই করতে হবে, হ্যাঁ। আমরা যেটা দেখাবো এডব্লিউএস এ দেখাবো আর কি। না, ফর এক্সাম্পল আপনি তো দেখা দিচ্ছেন, হুম। অ্যাজ এ ক্লাস থেকে আপনি দেখা দিচ্ছেন, ওই জিনিসগুলো তো আমাদেরও প্র্যাকটিস করা লাগবে যখন আমরা যদি ইন ফিউচার কোর্স এনরোল হই বা এটা ইন ফিউচারে কাজ করি। এখন দেখা গেল ওইটার আগে তো আমার নিজেকে মানে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করার জন্য জিনিসগুলো যদি প্র্যাকটিস না করি, যে হ্যাঁ, আমি অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার আমি কিভাবে মানে আমি হচ্ছে কোড করে আমার একটা ইনফ্রাস্ট্রাকচার বা সার্ভিসকে লঞ্চ করব, তো এইটা কি মানে টোটালি ক্লাউডের উপরে বেস করেই কি এরকম কাজ করে? মানে আমার কোশ্চেনটা হচ্ছে ক্লাউড ছাড়াও কি আমি এটাকে প্র্যাকটিস করার কোনো ওয়ে আছে কিনা বা করা যাবে কিনা, আমি মানে কোশ্চেন হচ্ছে ওই জায়গাটা। আচ্ছা, টেরাফর্ম দিয়ে হচ্ছে টেরাফর্মের বিভিন্ন প্রোভাইডার সাপোর্ট করে এখন। শুধু যে আচ্ছা আচ্ছা এডব্লিউএস গুগল টুগল ইউজ করতে হবে বিষয়টা এরকম না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে তাদের পারছি। সাপোর্টেড প্রোভাইডার্স যেগুলো আছে, একটু হুম যদি হুম। একটু সার্চ করেন আপনি যে টেরাফর্মের প্রোভাইডার্স, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি ওখান থেকে অবশ্যই আপনার মানে রেলিভেন্ট কিছু পেয়ে যাবেন আর কি। ঠিক আছে। ফাইন। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে আমরা যে লগ মনিটরিং এর জন্য যেগুলা দেখবো, হ্যাঁ, হুম হুম। ওইটার মানে ওইটা যদি একটু বলতেন, আসলে ওখান থেকে আমরা আসলে পার্টিকুলার কি ধরনের লগ, মানে আমি কি কন্টেনারের হেলথ বুঝতে পারতেছি ওখান থেকে, বা ডাটা বাজারের ট্রানজেকশনাল ব্যাপারগুলো বা এই ধরনের জিনিসগুলো কি আমি লগ মনিটর থেকে গেজ করতে পারবো কিনা? মানে আমার আপনার মানে লগ মনিটরিংটা আমরা আসলে ইউজ করি অ্যাপ্লিকেশনের মনিটরিং করার জন্য। আচ্ছা আচ্ছা। এখন দেখেন, আপনি কুবারনেটিস ক্লাস্টার ইউজ করতেছেন একটা হ্যাঁ, অ্যাপ্লিকেশন রান করার জন্য, হচ্ছে 50টা পড চলতেছে বা হুম হুম। 50টা কন্টেনার চলতেছে। এখন 50টা কন্টেনারের মধ্যেই তো লগ রাইট হচ্ছে, হ্যাঁ রাইট? হ্যাঁ হচ্ছে না? এখন হ্যাঁ হ্যাঁ। স্পেসিফিক আপনার অ্যাপ্লিকেশনে 500 ইউরো দিতেছে হচ্ছে হুম। একটা সার্ভিস। হ্যাঁ এখন একটা সার্ভিসের 5টা হচ্ছে পড আছে। এখন আপনি হ্যাঁ। কোন পডে ঢুকে আপনি পরে প্রবলেম, না, কঠিন না? ফাইন, বুঝতে পারছি। আপনি তখন আমি স্পেসিফিক ওই পদটাকে ডিফাইন করতে পারতেছি লগ থেকে, যে আসলে কোন পদ রাইট, থেকে মানে আমার হচ্ছে আপনি এই সার্ভিস ইরোটা ধরে আসতেছে। লগ ফিল্টার করলেন, লগ ফিল্টার করে আপনার এই সার্ভিসটা প্রবলেম ফেস করতেছে, আপনি দেন হচ্ছে আপনি ওইটার ওই রেজুলেশন। সার্ভিসটাকে আমি আইডেন্টিফাই করে দেন ওই সার্ভিসের ওই আমরা জায়গাটায় আমি। লগের মধ্যে হচ্ছে ড্যাশবোর্ড হ্যাঁ, তৈরি করে রাখি, নরমালি প্র্যাকটিসে যেটা হয় আর কি। আচ্ছা আচ্ছা লগ হচ্ছে স্ট্রিম করে আপনার কি বানাতে আসে, কি বানাতে আচ্ছা। হচ্ছে আমরা ড্যাশবোর্ড তৈরি করে রাখি, যে আমার হিট কতটা আসতেছে, বা হুম, কোন স্পেসিফিক কোন একটা এপিআই এর হচ্ছে আমার পারফরমেন্স মনিটর করা দরকার, তাহলে ওইটাতে আমরা একটা ড্যাশবোর্ড বসাই দিই যে এটা এত সেকেন্ডের মধ্যে হচ্ছে যদি রেসপন্স করে তাহলে তুমি গ্রিন কালার দিবা, বা মিলি সেকেন্ডে যদি দেয়, হুম, যদি এটা 5 সেকেন্ড হয়ে যায় তাহলে তুমি রেড কালার দিবা, তার মানে কি এপিআই এর পারফরমেন্স ডিগ্রেড করছে, রাইট? ডিগ্রেড করছে, হ্যাঁ। এগুলার উপরে বেস করে হচ্ছে আমরা আপনার আচ্ছা, বিভিন্ন আপনি ড্যাশবোর্ড। এর আগে ওই মানে যখন বুঝাচ্ছিলেন তখন একটা মানে জিনিস আপনি মানে বলে গেছেন, ব্যাপারটা হচ্ছে টিপিএস। এইটা আসলে মানে লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা খুব মানে মেজর ইস্যু মানে ফেস হয়। তো এইটা কি কি আমরা ওই লগ থেকে আমরা টিপিএস টা কি মানে বুঝতে পারবো যে আসলে টিপিএস টা কিভাবে হচ্ছে, বা হ্যাঁ হ্যাঁ, পার সেকেন্ডে কি পরিমাণ ট্রাফিক আসতেছে সেটাও আপনি দেখতে পারবেন পার সেকেন্ডে। বা মানে ব্যাপারটা যদি স্পেসিফিক এমন আপনি হয়, অনেক ক্ষেত্রে হয়। একটা হ্যাঁ হ্যাঁ। এপিআই এর ক্ষেত্রে যে হুম আমার হুম। পার সেকেন্ডে কি পরিমাণ হিট আসতেছে সেটাও দেখতে পারবেন। আচ্ছা, না, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমার অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ছোট পরিসরে অ্যাপ্লিকেশন, আমার হুম টিপিএস ফর এক্সাম্পল 2050, কিন্তু হুম। ডে বাই ডে তো আমার ইউজার বাড়তেছে, আমার হচ্ছে ডাটা বাড়তেছে। আফটার 1 ইয়ার 2 ইয়ার আসলে তো আমার ওই রিসোর্স আর আমি ওই জায়গাটায় বাড়াইনি, তো এখন দেখা গেল আমার টিপিএস ফল করতেছে।
হ্যাঁ, আমার আসলে টিপিএস যে দেখা যাচ্ছে, তো এইটা কি স্কেল করার কোনো ওয়ে কি আমাদের এখানে কি কোনো আমরা কিছু দেখা? কুবারনেটিস যখন দেখাবো তখন হ্যাঁ আমরা হ্যাঁ। কুবারনেটিস এর শুধু ডেপ্লয়মেন্টই দেখাবো না, কুবারনেটিস আচ্ছা এর আচ্ছা। এসপি পর্যন্ত দেখাবো, আচ্ছা, হরিজন্টাল থ্যাংক পড ইউ। অটো স্কেলিং। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। না আপনার থ্যাংক ইউ, থ্যাংক ট্রাফিকের উপরে বেস করে সে হচ্ছে এসপি কিভাবে কাজ করে হ্যাঁ হ্যাঁ সেটাও দেখতে হ্যাঁ। পাবো ইনশাল্লাহ। ঠিক ম্যাট্রিক্স আছে। সার্ভার সেট আপ করে ওগুলা দেখানো হয়। ভাই হ্যাঁ, আর এই থ্যাংক ইউ। আরেকটা কোয়েশ্চেন ছিল। জি। আচ্ছা, আমি যদি এমন কোন অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে চাই যেটা হলো মেশিন লার্নিং এর কোন একটা অ্যাপ্লিকেশন যেটাতে আপনার জিপিইউ লাগবে, তো সেক্ষেত্রে এই এখানে কোনো মানে জিপিইউ কিভাবে ইন্টিগ্রেটেড বা কিভাবে এটাকে ইউজ করা যেতে পারে সেটা কোনো? আমাদের এই কোর্সের মধ্যে আমরা জিপিও কিছু অ্যাড করতে পারবো না, কারণ আমার সিস্টেম, আমি তো আমার বিএম এর মধ্যে জিপিও নাই। ঠিক আছে, জিপিও নিয়ে কাজ করতে গেলে আপনার তো হচ্ছে গ্রাফিক্স কার্ডের একটা বিষয় থাকে, রাইট? তো যেমন আপনি যদি হচ্ছে শিখতে চান, যেমন আমি নিজে আমার অর্গানাইজেশনে একটা জায়গাতে আমরা জিপিও এনেবল সার্ভিস এনেবল ইউজ করি। সেক্ষেত্রে মানে গুগল আমি গুগল ক্লাউড ইউজ করি। গুগল ক্লাউডের হচ্ছে স্পেসিফিক কিছু টাইপ আছে, টাইপের মধ্যে আপনি চাইলে জিপিও এনেবল করে দিতে পারবেন। ঠিক আছে, তো তখন আপনি ওই জিপিও ধরে আপনি কাজ করতে পারেন। সো মেশিন লার্নিং এ কাজ করতে গেলে জিপিও তো খুব ইম্পর্টেন্ট, মানে এটা তো লাগবেই। সো এই কোর্সে আনফরচুনেটলি আমাদের তো কোনো গ্রাফিক্স কার্ড বা জিপিও বেস কোনো কাজ হয় না আর কি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আরেকটা ছোট কোশ্চেন যেটা মানে জাস্ট জানার জন্য, সেটা হচ্ছে আমাদের এই কোর্স করলে ইন ফিউচার মানে এইটার সাথে সার্টিফিকেশন রিলেভেন্ট মানে টপিকস বা আমরা কোন সার্টিফিকেশনের জন্য রিলেভেন্ট হয় এই কোর্সটা, এটা এটা যদি একটু এডব্লিউএস ডেভঅপস, গুগল ডেভঅপস, আচ্ছা তারপর আচ্ছা হচ্ছে অ্যাজুর ডেভঅপস, এগুলোর সাথে রেলেভেন্সি পাবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে মানে এডব্লিউএস এর কিছু মানে ডেভঅপস এর টুলসও ইউজ করব। সো ওই এই কোর্সটা আপনার এডব্লিউএস ডেভঅপস এর হয়তো 60% কভার করবে, বাকিটা কিন্তু এডব্লিউএস এর সার্টিফিকেট নিতে হলে এডব্লিউএস এর সার্ভিস পড়তে হ্যাঁ, হবে। ওইটা ওইটা ঠিক আছে না, আমি জাস্ট বললাম হচ্ছে যে দেখা গেল যে ওইটার সাথে রিলেভেন্ট হলে তাহলে ওইটা হইলে আমার জন্য, আমি ওই দিকে যদি ধাবিত হই ইন ফিউচার, তখন দেখা হুম, গেল আমার জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে গেল যে হ্যাঁ এটা আমি জানি, প্লাস ওইটার সাথে এটা অ্যাড হলে আমার এই জায়গাটা প্লাস হইলো, এটার জন্য আর কি কোশ্চেন করা যে হুম, আমার সার্টিফিকেশনের জন্য কোন সেক্টরটার জন্য আমার মানে রিলেভেন্ট হয় আর কি। জি জি, বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা, একটা কোশ্চেন, মানে বাংলাদেশে ডেভঅপস ডেভেলপারের মানে জব মার্কেটটা কেমন? মানে একদম অনেস্টলি বলি, ইন্ডাস্ট্রিতে ডেভঅপস এর প্রচুর চাহিদা, ভালো মানের ডেভঅপস ইঞ্জিনিয়ার নাই। মানে আমার সার্কেল, আমি মোটামুটি ডেভঅপস এর বাংলাদেশে যারা মোটামুটি ইন্ডাস্ট্রির লিডার আর কি, এই সার্কেলটার সাথে আমার মানে একটা ইয়ে আছে, সম্পৃক্ততা আছে। আমরা এরকম অনেক অর্গানাইজেশন আছে যারা দীর্ঘদিন যাবত হচ্ছে ভালো ডেভঅপস খুঁজতেছে কিন্তু পাচ্ছে না ইন্ডাস্ট্রিতে। সো আর আবার অনেক মানুষ আছে ডেভঅপস ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছে কিন্তু হইতে পারতেছে না, কারণ হচ্ছে মানে নলেজের ল্যাকিংস এর জন্য। একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলি, যাদের হচ্ছে ডেভেলপার থেকে ডেভেলপস একদম সহজ, হুম, মানে কঠিন না আর কি, খুব সহজেই করা যায় আর কি। কারণ হচ্ছে কি, মানুষজন হয়তো ফিল করে যে সিআই/সিডি পাইপলাইন পারলেই ডেভেলপস হয়ে যায়, এই ক্ষেত্রে হয়তো সহজ। কিন্তু আপনি যদি ফুল দমে ডেভেলপস হইতে চান, মানে অ্যাকচুয়াল ডেভেলপস ইঞ্জিনিয়ার হইতে চান, আপনাকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কেও জানতে হবে। ঠিক আছে, মানে ইনফ্রাস্ট্রাকচারের ট্রাবল শুটিং, হার্ডেনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা কিন্তু আবার ডেভেলপমেন্ট যারা জানে তাদের কিন্তু থাকে না। তা আমরা যেটা ইন্ডাস্ট্রিতে ফেস করতেছি এখন, যেমন যেমন আমার নিজেরই একটা ওপেনিং আছে, আমি রিসোর্স পাচ্ছি না। হ্যাঁ, সো আপনার ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ আছে, দেখবেন যে আপনার ইথিক্যাল হ্যাকিং সার্টিফাইড আসতেছে, সিসকো সার্টিফাইড আসতেছে, আপনার বিভিন্ন সার্টিফাইড লোকজন হচ্ছে নিজেকে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে মানে তৈরি করার জন্য ট্রাই করতেছে। আমি যেটা সাজেস্ট করবো, যাদের ক্যারিয়ারের বয়স 10 বছর 11 বছর হয়ে গেছে, তারা যদি হচ্ছে নিজের কেরিয়ার ডিরেক্টলি সুইচ করতে চান, যে ডেভঅপস এখন লুক্রেটিভ, এই জন্য হচ্ছে আমি সুইচ করতে চাই, আপনাদের জন্য একটু টাফ। হ্যাঁ, কি জন্য টাফ? কারণ ডেভঅপস ইঞ্জিনিয়ার আপনি যে পজিশনটাতে অ্যাপ্লাই করছেন, হ্যাঁ, ওই পজিশনটার হয়তো মানে স্যালারি একটা স্ট্রাকচার আছে, কিন্তু আপনি 11 বছর 12 বছর কাজ করতেছেন বা 8-10 বছর কাজ করতেছেন, আপনি তো একটা লেভেলে পৌঁছে গেছেন, রাইট? তো দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে একটা প্রবলেম ফেস করে। তাছাড়া ডেভঅপস এর জন্য যে অটোমেশন প্র্যাকটিস গুলা, এই প্র্যাকটিস গুলা বিভিন্ন ফিল্ডে, স্পেসিফিক ফিল্ডে যারা কাজ করে তাদের কিন্তু খুব একটা থাকে না। ঠিক আছে, তো
সাজেশন যেটা হচ্ছে, যারা শুরু করতেছে মানে মোটামুটি 4-5 বছর হয়ে গেছে, তারা আপনারা খুব ভালোভাবে মানে চলে আসতে পারেন। আর যারা হচ্ছেন লিডার আছেন, লিডারদেরকে আমি যেটা বলবো, আপনার অর্গানাইজেশন আপনি ডেভোপসের প্র্যাকটিস স্টার্ট করান। আপনি প্র্যাকটিস স্টার্ট করানোর জন্য আপনি যেটা করবেন, আপনার শিখতে হবে, জানতে হবে। আপনি যদি জানেন, আপনার টিম জেনে যাবে, রাইট? সেইটাকে আচ্ছা যদি গোল হিসেবে ডিফাইন মানে ডিসাইড করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন, মানে একদম। আচ্ছা, আমি স্যার বলতেছি যে মানে জব মানে অ্যাভেলেবল কিনা বাংলাদেশে অনেক ডেভঅপস। অনেক অনেক ওপেনিং আছে, ইন্ডাস্ট্রিতে লোকজন নাই। ভাইয়া, হ্যালো। জি ভাই। আচ্ছা, আপনার হচ্ছে লাস্ট কথার সাথে আমি একটা অ্যাডজাস্ট করতেছিলাম। সেটা জি। হচ্ছে আমি হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছি আজকে 3-4 বছর। হুম তো আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এর পাশাপাশি আমি সিস্টেমও কাজ করি, হুম নেটওয়ার্ক মনিটরিং টুলস গুলো নিয়ে আলটিমেটলি হুম লিব্রানএমএস এগুলো নিয়ে, প্লাস লিনাক্স এবং হচ্ছে ডিএনএস লিনাক্সের সাথে ইউজ করি। হুম তো হুম। এই মুহূর্তে যদি আমি মানে আপনার কেরিয়ারের হচ্ছে কি ট্র্যাকিং পার্টটা চেঞ্জ করতে চাই আপনার কথা অনুযায়ী, সেক্ষেত্রে তো আমার মনে হয় সুটেবল হবে আমার জন্য। 3 বছর মানে সুইটেবল, 3 বছর খুব মানে খুব বেশি না, ঠিক আছে। হ্যাঁ, কারো যদি 8-10 বছর হয়ে যায়, তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমরা যারা হচ্ছে রিক্রুটমেন্টের ইয়েতে বসি, মানে 8 বছরের একটা এক্সপিরিয়েন্স লোকটা আমি যদি বলি, ভাই আপনারা হচ্ছে মাস শেষে 70,000 টাকা বেতন দিব বা 80,000 টাকা বেতন দিব, উনি হয়তো এখন 1 লাখ টাকার বেশি বেতন পায়, হয় না? সো এগুলো অনেক ক্ষেত্রে অনেকে আবার হচ্ছে এগুলাকে কনসিডার করে, ভাই আমার বেতন যাই হোক, আমি ডেভঅপসে মুভ করতে চাই, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। সেই ক্ষেত্রে আবার কনসিডার করা হয় যে ভাই আপনার নলেজ নিয়ে আলোচনা। কারণ আপনি একজন হচ্ছে এক্সপিরিয়েন্স লোক, আপনি এখন আসলেন, আসার পরে হচ্ছে আইসা দেখতেছেন আপনার জুনিয়র রিসোর্স আপনার হচ্ছে ভালো করতেছে, আপনার ভালো লাগবে না, ঠিক আছে? তখন হচ্ছে নলেজ নিয়ে আলোচনা করা। যেমন আমারই এই 10টা ব্যাচ তো আমার মোটামুটি কমপ্লিটেড, রাইট? 9টা ব্যাচ কমপ্লিটেড, 10 নম্বর ব্যাচ এখন রানিং। হ্যাঁ, আমার এখানে হচ্ছে মানে বিভিন্ন ডিরেক্টর লেভেলের লোকজনও আসছে, বিভিন্ন কোম্পানির সিটিও এসে আমার সাথে ক্লাস করছে, ঠিক আছে? এখানে যারা টপ লেভেলে আসছে বা মোটামুটি ম্যানেজার লেভেলের লোকজন আসছে, তাদের অবজেক্টিভ ছিল, ভাই ইন্ডাস্ট্রিতে তো ডেভঅপসটা হচ্ছে অনেক ভালো গ্রো করতেছে, আমি ডেভঅপসের কালচার সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে চাই। এজন্য আমার এই টুলস টেকনোলজিগুলো জানার দরকার আছে। আমার টিম আমাকে হচ্ছে মিসগাইডেড করতেছে কিনা, সেটার জন্য আমার জানার দরকার আছে, আমি হচ্ছে শিখতে চাই। এই ধরনের একটা পেজের লোকজন থাকে। আর একটা পেজের লোকজন থাকে, 2-3 বছর কাজ করতেছি ভাই, নেটওয়ার্কিং কাজ করতেছি, সিস্টেমে কাজ করতেছি, ডেভেলপার হিসেবে কাজ করতেছি, এখন আমি চাই নিজেকে ডেভেলপার হিসেবে কাজ করতে, ঠিক আছে? তাদের জন্য একটা ফ্লো, ঠিক আছে? এবং আবার কিছু মানুষজন আছে যারা মোটামুটি ডেভোপস নিয়ে আগে প্র্যাকটিস করতেছে, কিন্তু আরো নিজেকে আরো মানে একটা স্ট্রিমলাইন মানে একটা প্রসেস ফুল ফলো করতে চায়, তাদের জন্য হচ্ছে এই কোর্স। এই কোর্সটা দেখবেন এত সুন্দর করে সাজানো, একদম স্ক্রেচ থেকে মিড লেভেলের অ্যাডভান্স। হ্যাঁ, মানে এটা কখনোই হচ্ছে বিগিনার লেভেলের কোর্স না, এই কোর্স একটা সময় এসে অ্যাডভান্স হয়ে যায়, ঠিক আছে? সো আপনার মোটামুটি যারা একদম ফুল ফ্লোটা ফলো করে, আশা করি হচ্ছে ডেভঅপস এর প্র্যাকটিস সম্পর্কে তার একটা ভালো আইডিয়া চলে আসবে, এবং অনেকগুলা টুলস টেকনোলজি নিয়ে কাজ করার কারণে তার টুলস গুলো সম্পর্কে আইডিয়া চলে আসবে। এবং ইন্ডাস্ট্রি আসলে জানতে চায় যে আপনি আসলে কোন কোন টুলস ইউজ করছেন, কোন টুলটাতে আপনি বেশি ইউজ টু। তা সে তখন ইয়ে করে, মানে রিলেট করার চেষ্টা করে, আমি হচ্ছে জেনকিন্স ইউজ করতেছি, লোকটা বিট বাকেটের সিআই ইউজ করছে, তো তার মানে যেহেতু সে সিআই পারে, তার মানে তাকে আমি যদি এই টুলসটা ধরাই দিই, সে সিআই করে ফেলতে পারবে, এরকম আর কি, বুঝছেন? সো আপনার আমি আমার প্র্যাকটিসে আমি যেটা করি সেটা নিয়ে হচ্ছে এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই। আর ভাই আরেকটা কথা হচ্ছে আপনার আমার যে গত 3 বছরের নেটওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এটা কি ডেভঅপস হচ্ছে কি কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হয়? ভাই খুব ডেভোসে তো নেটওয়ার্কিং খুব ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং ইম্পর্টেন্ট কেন? আপনি ডকারে নেটওয়ার্কিং করছেন, নেটওয়ার্কিং রাউটিং কিভাবে কাজ করতেছে আপনাকে জানতে হবে। কুবারনেটিস তো পুরাটাই একটা লেভেল আছে যে নেটওয়ার্কিং সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, তা না হলে আপনি সার্ভিসের মনিটরিং, সার্ভিস টু সার্ভিস কমিউনিকেটই করতে পারবেন না। সো আপনি যে আপনার এই জানাটা কখনোই মানে এমন হবে না যে একেবারে মানে কালের গহ্বরে হারায় গেছে। বুঝতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ। সোহেল ভাই আছেন? হ্যাঁ ভাই, আছে আছে। আমরা কি কন্টিনিউ করবো না মোটামুটি কোশ্চেন শেষ না, করে দেবো? কোশ্চেন কোশ্চেন হয়ে গেল। যদি কোনো কোশ্চেন না থাকে, আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। কারো ওকে। কোনো কোশ্চেন আছে আর? না ভাইয়া। ওকে, ওকে, ঠিক আছে, যদি থ্যাংক কোনো ইউ। কোশ্চেন না থাকে তাহলে আমি জাস্ট 1 মিনিট কথা বলবো। কথা বলে শেষ করে দেবো। আমাকে একটু সময় দেবেন 1 মিনিটের জন্য।
সেটা হচ্ছে এতক্ষণ আপনারা অনেক ধৈর্য সহকারে আমাদের ইকবাল ভাইয়ের প্রেজেন্টেশনে শুনলেন, আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য অনেক ধন্যবাদ। বেসিক্যালি আমাদের এই কোর্সটা শুরু হবে আগামী শুক্রবার থেকে, হ্যাঁ, আজকে শুক্রবার এবং আগামী শুক্রবার এই ক্লাসটা শুরু হচ্ছে। আমাদের এই কোর্সটা শুক্রবার এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন, রাত 9টা থেকে 11টা। কোর্স ফি সম্বন্ধে আপনারা সবাই সবাই জানেন, 12,500 টাকা। আমাদের যে কোঅর্ডিনেটর আছেন উনি সবাইকে 1-to-1 ফোন দিয়ে কথা বলবে। আহ তখন আপনারা যদি যদি কিছু জানা থাকে আপনারা ওনাকে জিজ্ঞাসা করে নিতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা সবাই জয়েন করবেন। ক্লাসে দেখা হবে সবার সঙ্গে। আচ্ছা ভাইয়া, ছোট্ট একটা কোশ্চেন, মানে এই হ্যাঁ, কোর্সটার টোটাল টাইম ডিউরেশন আনুমানিক কিরকম হইতে পারে? 60 আওয়ার্স, 60 আওয়ার্স। 60 আওয়ার্স, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমরা আসলে বলি না 3 মাস, 6 মাস, 8 মাস, আসলে 60 আওয়ারের কোর্স। 60 আওয়ার্স, 3 মাসের মতো টাইম লাগে। আহ, আমাদের যে ইকবাল ভাই যারা 10টা ক্লাস, 10টা ব্যাচ নিয়েছেন, সে সে এক্সপিরিয়েন্স থেকে বলছি, 3 মাস প্লাস মাইনাস লাগে ভাইয়া। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। জি, জি, জি। তো সবাই আর কি কোনো কোশ্চেন আছে কারো আমার কাছে? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে ইকবাল ভাইয়া ভাই এখানে আরেকবার শেষ একটু করি। রিপিট জি, করবেন ক্লাস টাইমটা? শিওর, শিওর, শিওর। বলেন ভাই। ক্লাস টাইমটা আরেকবার একটু রিপিট করবেন? ও, ক্লাসটা ভাই আমাদের ফ্রাইডে অ্যান্ড টুয়েসডে ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। এটা আচ্ছা অবশ্যই রাতে ভাইয়া, হবে, রাত মেন্টর 9টা থেকে হিসেবে 11টা। কয়জন থাকবে? তো ইকবাল ভাই আমরা তো এখানে শেষ করি, হ্যাঁ। ওকে। হ্যালো ভাই, জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ। মেন্টর হিসেবে আমরা কয়জনকে পাবো? আচ্ছা, মেন্টর হিসেবে ইকবাল ভাই একাই থাকবেন। ও, আর একটা কথা মেনশন করি, আমরা হচ্ছে ম্যাক্সিমাম 15 জন অ্যালাউ করি একটা ব্যাচে, হ্যাঁ, ম্যাক্সিমাম 15 জন অ্যালাউ করি। 15 জন বেশি অ্যালাউ করি না। সো আপনারা যারা সিরিয়াসলি এই কোর্সে করতে চান, অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলবেন। মানে অনলাইন দেখে আমরা একদম 20, 25, 30 জন ভর্তি করার ব্যাপারটা এরকম না। ঠিক আছে। সো একটা ক্লাস কোয়ালিটি হওয়ার জন্য মোটামুটি 15 জনই বেশি হয়ে যায়, বাট আসলে 15 জনের কম ভর্তি করলে আমাদের হয় না। সো আশা করি যে যারা এই কোর্সটা নিয়ে সিরিয়াস আমাদের সঙ্গে কানেক্ট হওয়ার ট্রাই করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ। সো আজকে এখানে শেষ করছি, আচ্ছা সবাইকে ভাইয়া, অনেক একটা ধন্যবাদ। কোশ্চেন। জি ভাই, এগুলো বলেন। ওই যে এটা কি অনলাইন অনলাইন কোর্স নাকি অফলাইনে আছে? না ভাই, ডেভঅপস কোর্স অফলাইনে হয় না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, জি, ইনশাল্লাহ দেখা হচ্ছে, কথা হবে। আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।